কিরে লাদেন, মন খারাপ তোর? আরে না, মন খারাপ হবে কেন? তবে আজকে কেন জানি ভালো লাগছে না। রিয়া তোরে কি বলেছিল? শুনে কি করবি তুই? আরে বল না তুই। বলছে আমি যেন চাকরি না ছেড়ে চলে যাই। তো তুই কি বললি? কি আর বলবো, বলছি চিন্তা করে দেখি। তবে আমি চিন্তা করছি পালিয়ে চলে যাব। চাকরি আর করার ইচ্ছে আমার নেই। তোর ইচ্ছে? তুই যেটা ভালো মনে করিস। মিষ্টি, তোরে কিছু কি বলবো? বল। না থাক, এর থেকে বরং না বলি। বললে তুই মন খারাপ করবি। আরে কি বলবি বল না, মন খারাপ করব না। মিষ্টির দিকে তাকিয়ে বললাম, মাঝে মাঝে কিছু চিন্তা করি যেগুলো আমাদের চিন্তা ভাবনার বাহিরে। আমরা যা চাই তা আমরা পাই না, তবে যেটা আমরা কখনো চাই না সেটাই আমাদের সাথে হয়ে যায়। আমি তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো মিষ্টি। আমার কথা শুনে মিষ্টি চুপ হয়ে গেল। ওর মুখে কোনো শব্দ নেই। হয়তো আমি হঠাৎ করে এসব কথা বলাতে ও বিশ্বাসও করেনি। তবে আমি আজকে যা বলছি সিরিয়াস হয়েই বলছি। মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তুই আর মজা করতে সময় পাস না। সব সময় মজা করতে ভালো লাগে তো, বল। কিন্তু মিষ্টি। আরে এসব মজা বাদ দে, এখন আমি কি বলি শুন তুই। আমি জানি মিষ্টি আমার কথা বুঝতে পেরেছে। তবে আমার এখনও কারোর সাথে সম্পর্ক আছে বলে মিষ্টি চুপ হয়ে গেল। আর কেউ কি চাইবে নিজের পায়ে নিজে কুড়োল দিতে? কিরে লাদেন, কি চিন্তা করিস? কিচ্ছু না, তুই বল কি বলবি। দেখ, আমরা আমাদের জীবনে কত ভুল করি, তবে সেই ভুল বুঝে যদি একটা সুযোগ পাই তাহলে তো আমরা ভালোও হয়ে যেতে পারি। চাকরিটা তুই কর। আর রিয়ার অবস্থা তো দেখলি। আজকে যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তাহলে এই দোষ আসবে তোর ঘাড়ে। এখনো তো তুই কিছু লাগিস না, তবে কিছু হলে সবাই প্রথম কিন্তু তোর দিকে আঙুল দিয়ে ইশারা করে বলবে তুই কি করছিলি। বুঝতে পেরেছি আমি তোর কথা। আর আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। যা। আজকে বিকালে তো চলে যাবি। হুম। আচ্ছা এখন বল তুই কি খাবি? আজকে তুই যা খেতে চাস আমি তাই খাওয়াবো। বল কি খাবি? সত্যি আজকে তুই খাওয়াবি? বললাম তো। তুই বল কি খাবি? একটা চকলেট খাওয়া। মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, এত ছোট কিছু চাইলি? দাঁড়া, তোর জন্য বিরিয়ানি অর্ডার করি। একদম মাইর খাবি, তোরে বলছি আমি। না, তারপরেও কাল তো তুই চলে যাবি। দরজা ঠেলে রাধিকা ভিতরে ঢুকে বলল, কি নিয়ে কথা হচ্ছে তোদের মাঝে? রাধিকাকে ভেতরে আসতে দেখে বললাম, রাধিকা চল সুইমিং পুলে যাই। বিকালে তো চলেই যাব, এখন একটু মজা করি। চল যাওয়া যাক। আর এখন তো গোসল করাই লাগবে। মিষ্টি দাঁড়িয়ে বলল, লাদেন তোরা যা, আমি যেতে পারবো না। তোরা তো আজকে বিকেলে চলে যাবি, আমাকে সব কিছু রিপোর্ট করে বসকে দিতে হবে। কিছু মনে করিস না প্লিজ। আমি মিষ্টির হাত ধরে বললাম, যাবি না মানে? কাজ আছে পরে করবি, এখন চল। প্লিজ লাদেন, একটু বোঝার চেষ্টা কর। তবে কিছুক্ষণের ভিতরে কাজ শেষ করে আসছি, যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। রাধিকাকে নিয়ে সুইমিং পুলে নেমে গেলাম। ওখানে নামতেই রাধিকা আমাকে প্রশ্ন করলো, লাদেন, আজকাল দেখি তুই মিষ্টিকে গুরুত্ব দিস বেশি। ওকে গুরুত্ব দিব না তো কাকে দিব? তুই জানিস মিষ্টিকে আমি কতটা পছন্দ করি। দেখ লাদেন, এসব আলগা ভালোবাসা এখান থেকে গেলেই শেষ। আর এসব সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে। এই জন্যই বলি, ওর থেকে যতটা সম্ভব দূরত্বে থাক। তুই কিন্তু এটা ভুলে যাস না, তোর বউ আছে। দেখ রাধিকা, আর একবার এই কথা বললে তোর মাথা ফাটাবো কিন্তু আমি। বউ বলতে কোনো শব্দ নাই। আমি একা, আর আমার কাউকে লাগবে না। আর আমি কি খাল কেটে কুমির ঘরে নিয়ে আসবো? আমি কি এতটাই বোকা রে? তুই কি বলতে চাস? কিছু না, বাদ দে। আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? হঠাৎ করে রিয়া ম্যাডামকে এখানে দেখে আমি চুপ হয়ে গেলাম। ওই মেয়ে এখানে কি করে? ভাবছিলাম একটু মজা করব, আর দিল সব শেষ করে। রাধিকা ম্যাডামের কথা শুনে বলল, নামেন। আপনাকে না করেছে কে? রাধিকার কথা শুনে রিয়া ম্যাডাম নেমে গেল। আমি এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডাম নেমেই আমার সামনে চলে আসলো, আর এসেই বলল, কি ব্যাপার, মনে হচ্ছে মন খারাপ? আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমার মন খারাপ নাকি শরীর খারাপ তা আমি আপনাকে বলতে বাধ্য নই। রিয়া ম্যাডাম আমার হাত ধরে বলল,
প্লিজ লাদেন, আমাকে একটা সুযোগ দাও। ম্যাডাম, আমার হাত ছাড়েন বলছি। আর আমি এখন এখান থেকে কোনো কাহানি করতে চাই না। রিয়া ম্যাডাম আমার কথা শুনে আমার হাত ছেড়ে দিল, শুধু বলল, যাবে তো? ঠিক আছে যাব, তবে আমাকে আমার মতন থাকতে দিতে হবে। কোনো রকম আমাকে বিরক্ত করবেন না। আর যদি আমার কাজে কোনো ভুল হয়ে থাকে তো আমাকে অফিস থেকে বের করে দেবেন। আমি কিন্তু যেতে চেয়েছিলাম না, এই রাধিকার কারণে যেতে হচ্ছে। যত বিপদ আছে সব খালি আমার উপরেই এসে পড়ে। রিয়া ম্যাডাম খুশি হয়ে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব এটা বলার বাইরে। তোমার অফিসে গিয়ে কোনো কাজ করতে হবে না, শুধু বসে থাকবে, আর কিচ্ছু করতে হবে না। মন চাইলে কাজ করবে, আর না চাইলে নাই। তাও তুমি চাকরি ছাড়তে পারবে না। আমি সুইমিং পুল থেকে উপরে উঠে বললাম, সেটা সময় হলেই দেখা যাবে। আমাকে উপরে উঠতে দেখে রাধিকা বলল, লাদেন, এত তাড়াতাড়ি চলে যাবে? থাকতে চেয়েছিলাম, কিন্তু মাঝে তৃতীয় ব্যক্তি এসে সব কিছুই নষ্ট করে দিল। আচ্ছা তোরা থাক এখানে, আমি রুমে গিয়ে গোসল করে নিই। আমার কথা শুনে রিয়া ম্যাডাম মন খারাপ করে ফেলল। হয়তো আমাকে দেখে এখানে আসছিল। আমাকে কি ও বোকা পেয়েছে? ও যেটা বলবে আমাকে তাই করতে হবে। আমি এখন আমার মতন চলবো। কে কি বলবে তা শোনার সময় আমার নেই। রুমে গিয়ে গোসল করে বসে আছি, না আছে হাতে ফোন। এই রিয়ার কারণে আজকে আমি আমার ফোনটা দিয়ে দিলাম। এখন আমি কিভাবে আমার সময় পার করব কিছুই তো ভালো লাগছে না। কিছুক্ষণ বসে আছি, হঠাৎ দরজায় কে যেন টাক টাক করে আওয়াজ করলো। আমি দরজা খুলে দেখি রিয়া ম্যাডাম শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার সুন্দরবন আসার পরে আজকে এই প্রথম আমি রিয়া ম্যাডামকে সাজতে দেখলাম। উনি চোখে কাজল দিয়েছে আর ঠোঁটে হালকা লিপস্টিক। তবে উনি তো এমনিতেই সুন্দরী, তার উপর হালকা পাতলা মেকআপ করেছে, যেটাতে উনাকে মারাত্মক সুন্দর লাগছে। আমি উনার দিকে তাকিয়ে আছি বলে রিয়া ম্যাডাম লজ্জা পেয়ে নিচে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখেন? রিয়া ম্যাডামের কথা শুনে আমার হুঁশ ফিরে আসলো। আমি ওনার সামনে থেকে সরে গিয়ে বললাম, জি বলেন, এখানে কী জন্য আসছেন? রিয়া ম্যাডাম একটা নতুন ফোনের বাক্স আমার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমার কারণে তুমি তোমার ফোনটা দিয়ে দিলে। সরি ম্যাডাম, এটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। আমি যাওয়ার সময় এটা কিনে নিয়ে যাব। রিয়া ম্যাডাম আমার বিছানার উপর ফোনটা রেখে বলল, আমি তোমাকে এটা এমনিই দিচ্ছি না, আমার কারণে তুমি তোমার ফোন দিয়েছো, সেই হিসেবে নিলাম। আর এখানে তেমন কিছু নেই। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলবো তোমাকে? জি বলেন। শাড়িতে আমাকে কেমন লাগছে? কেউ কেউ আছে শাড়ি পরলে ভালো লাগে, আর কেউ কেউ আছে শাড়ি পরলে তাকে একদম বিশ্রী লাগে। সবাইকে শাড়িতে মানায় না। আর আপনি যদি চিন্তা করেন এসব করে আমার মন জয় করবেন তাহলে হবে না। আমি তো আপনাকে ভালো করেই চিনে গেছি যে আপনি সুযোগ পেলেই পেছন দিয়ে ছুরি ঢুকিয়ে দেবেন। ভুল জায়গায় কখনো কোনো কিছু প্রয়োগ করবেন না। আমার কথা শুনে রিয়া ম্যাডাম মন খারাপ করে ফেলল। উনার চোখের কোণে পানি চলে আসলো। আমি দেখতে পাচ্ছি রিয়া ম্যাডাম কান্নার সুর নিয়ে বলল, একবার একটা ভুল করে বুঝতে পারছি, আর এই ভুলের জন্য আমি আমার পরিবারকে হারালাম। একটা মেয়ের জীবনে সব কিছু শেষ হয়ে যায় যখন সে দেখে তার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে আমার নিজের দোষের কারণে এমন হয়েছে। তবে আমি তোমার কাছে অনুরোধ করে বলি, এই কথাগুলো আর বলবে না। এসব শুনলে এখন আমার কলিজায় লাগে। মানুষ কি সবসময় একই অবস্থায় থাকে? হয়তো আমি ভুল করেছি, কিন্তু এখন তো আমাকে একটু সুযোগ দেবেন সেই ভুল ভাঙার জন্য। এই কথা বলে রিয়া ম্যাডাম চলে যাচ্ছিল। আমি পেছন থেকে ডান দিকে বললাম, দাঁড়ান একটু। আমার কথা শুনে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে গেল আর বলল, বলো। আমি কিছুক্ষণ পর বেরিয়ে যাব। যদি আমার সাথে যেতে চান তো যেতে পারেন। আর বিকেলে আমরা কোনো হোটেলে থাকবো না, সরাসরি বাসায় চলে যাব। রাত হলেই হবে, সমস্যা নেই। বাসের ড্রাইভারকে বলে দেবেন সবার বাসায় যেন সবাইকে পৌঁছে দেয়। বলছিলাম কি, বিকেলে গেলে? সমস্যা নেই, আপনারা বিকালে যান, আমি একাই চলে যাব একটু পর। এখানে আসছিলাম একটু ঘুরতে, আর এসে যে এতটা অত্যাচারের মুখোমুখি হব জানতাম না। এখন এই জায়গা আমার কাছে একদম বন্দি বন্দি লাগছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে পারলেই হলো। আমার কথা শুনে রিয়া ম্যাডাম রুম থেকে বের হয়ে গেল। রিয়া ম্যাডাম যেতেই রাধিকা ভেতরে ঢুকে বলল,
এতক্ষণ আমি দরজার আড়াল থেকে সব কিছু শুনছিলাম। তুই এটা করতে পারলি? উনি তোর জন্য এভাবে সেজেছেন, আর তুই? দেখ, ওর মতন অহংকারী মেয়েকে আমার দরকার নেই। আমার মন থেকে ওর জন্য সব কিছু উঠে গেছে। আমার এখন কিচ্ছু চাই না, আমি একাই ভালো আছি। ধুর, তোকে বোঝালেও তুই বুঝবি না। যা ইচ্ছে তাই কর, আমার কি। আর এখন কেন বের হব? বিকেলে বের হব। আমি বলছি তো, তোরা বিকালে যা, না আমি এখন চলে যাব। আমার এখানে একটুও ভালো লাগছে না। তোরে নিয়ে আমি আর পারি না। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমরা রেডি হয়েছি। আর দেখ কে এসেছে তোর সাথে দেখ কথা বলার জন্য। রাধিকার কথা শুনে আবির ভেতরে ঢুকলো। আবির এসে রাধিকার পাশে দাঁড়ালো। রাধিকা আমাকে বলল, দেখ লাদেন, ও আসলেই তখন বুঝতে পারেনি। আর তুই তো দেখলি যে ও। বাদ দে, আমি কিচ্ছু মনে করিনি। তবে কষ্ট এক জায়গাতেই লাগলো। ও ম্যাডামের হয়ে আমার গায়ে হাত তুললো। তুই তো কম করিস নাই ওকে লাথি। আচ্ছা বোন, আমার ভুল হয়ে গেছে। এখন কি আমার পা ধরে মাফ চাইতে হবে? যদি বলিস তো ধরতে পারি। এবার আবির বলল, যা হয়েছে তার জন্য আমি তোর কাছে মাপ চাইছি। আসলে আমি ভুল করে ফেলেছি। আর তুই সব জায়গায় ঠিক ছিলি। ও তো তোর বউ ছিল। তুই তো যা ইচ্ছা তাই করতে পারবি, এটা তোর অধিকার ছিল। আচ্ছা হয়েছে, এখন এসব বাদ দে। যা এখন গিয়ে রেডি হয়ে কিছুক্ষণের ভেতরে বের হ। যাব। আবির আমার কথা শুনে বের হতেই রাধিকা মাথা নিচু করে বলল, প্রথম প্রেম, আর পরিবার থেকে সব কিছু হয়ে গেছে। বিশেষ করে ও আজকে আমার কাছে এসে এত কান্না করেছে, আমি কি বলবো বল এজন্য। আরে আমি বুঝতে পারছি, তোর বলতে হবে না। বলছি না, বাদ দে। আর ও তো নিজের ভুল বুঝতে পেরেছে। এখন এসব নিয়ে আমার আর কোনো কথা না বলাই ঠিক আছে। রাধিকা আচ্ছা বলে চলে গেল। আমি রেডি হয়ে সব কিছু গোছগাছ করে রুম থেকে বের হলাম। মনে মনে মিষ্টিকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। রুম থেকে বের হয়ে ওদের জন্য অপেক্ষা করছি। দেখি ওরা কখন রুম থেকে বের হয়। কিছুক্ষণ পর ওরা সবাই রেডি হয়ে বের হয়ে গেল। রিয়াকে ভাবি আর রাধিকা হাত ধরে নিয়ে আসছে। মনে হচ্ছে যেন ওর একটা পায়ে কিছু হয়েছে। এইদিকে মিষ্টি গাড়ি নিয়ে এসে সবাইকে উঠতে বলল। আমি আবিরকে বললাম, কিরে আবির, রিয়া ম্যাডামের আবার কি হয়েছে? আমার কথা শুনে আবির বলল, তোর রুম থেকে যাওয়ার পর উনি নাকি পা মোচড়ে পড়ে গিয়েছিল। এখন ঠিকমতো হাঁটতে পারেন না। সবাই গাড়িতে উঠল, কিন্তু রিয়া ম্যাডাম যে উঠতে পারছে না এটা আমার নজরে আসলো। মনে মনে বললাম, কেন যে এত ঝামেলায় আমার উপরে এসে পড়ে এটাই বুঝি না। সব আমারই কপাল। আমি রিয়া ম্যাডামের কাছে গিয়ে রাধিকাকে ইশারা করে বললাম, ছাড় ওনাকে। আমার কথা শুনে রিয়া ম্যাডামও ছেড়ে দিল। আমি রিয়া ম্যাডামের হাত ধরে ওনাকে কোলে নিয়ে গাড়িতে তুলতে লাগলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, হয়তো চিন্তা করছে এত কিছু হওয়ার পরে আমি কিভাবে ওনাকে কোলে নিলাম। আমি চাই না আমার সামনে কেউ মারা যাক, অন্তত মানুষের এই ভালোটুকু আমি চাই। ওনাকে গাড়িতে বসিয়ে আমি আবিরের পাশে বসলাম। আর রাধিকা শুধু আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। মন চাইছে ওর মাথা ফাটিয়ে দিতে, কিন্তু পারছি না, এখানে সবাই আছে বলে। কিছুক্ষণের ভিতরে আমরা স্পিডবোটের কাছে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে নিচে দাঁড়াই। রাধিকা আমাকে বলল ম্যাডামকে বোটে তুলে দিয়ে আসছে, কারণ উনি হাঁটতে পারছে না। আমি এখন আর পারবো না, তোর দরকার হলে তুই নে। আমার কথা শুনে হয়তো রিয়া একটু রেগেই গেল। ও নিজে নিজে দাঁড়িয়ে বলল, থাক রাধিকা, লাগবে না, আমি একা একা যেতে পারবো। রিয়া ম্যাডাম ঠিক মতন দাঁড়াতেও পারছে না। কেন যে আমি এসব দেখি বুঝি না। আর বারবার ভেতর থেকে একটা মায়া জন্ম নেয়। আমি হাত বাড়িয়ে বললাম, আসেন আমার কোলে। রিয়া ম্যাডামকে এভাবে বলতে দেখে উনি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ধুর, এখানে কি নাটক করতে এসেছি? ওনাকে টান দিয়ে কোলে নিয়ে নিলাম। রিয়া ম্যাডাম খুব সুন্দর করে আমার গলা জড়িয়ে ধরে আমার চোখের উপর তাকিয়ে আছে। কি যে এক বিপদে পড়লাম আমি। রিয়া ম্যাডামকে বোটে বসিয়ে মিষ্টির কাছে গেলাম। মিষ্টি আমার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, এত তাড়াতাড়ি চলে যাবি কখনো ভাবিই নাই। আমি মিষ্টির হাত ধরে বললাম, খুব মিস করবো রে তোরে। আর এই নে, তোর টাকাগুলো রাখ। দিব একটা মাথায়, তোরে বলছি টাকা দেওয়ার জন্য। না, রাখ তুই এগুলো। দেখ, টাকা দিলে কিন্তু আমি তোর সাথে কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম না। লাদেন শোন, বল। দেশের বাড়িতে গেলে আমাকে কল দিবি, আমিও যাব। যাব বললে হবে না। আপুর বিয়েতে তোরে দাওয়াত দিলাম,
যেতে হবে কিন্তু। আচ্ছা দিস, এখন কি সত্যি চলে যাবে? কি আর করব বল, যেতে তো হবেই। সময়টা যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারি নাই। তোর সাথে যে সময়গুলো কাটালাম আমার সারা জীবন মনে থাকবে। এখন তো তুই যাবার পর বিজি হয়ে যাবি, সেই আগের মতোই। আরে না, সারা জীবন এত কাজ করে কি করবি? জীবন নিয়ে একটু চিন্তা করিস। এই তো এখন একটু একটু চিন্তা করছিলাম, কিন্তু তার আগেই সব কিছু শেষ হয়ে গেল। মিষ্টি আমাকে কি বোঝাতে চাইছে আমি বুঝতে পেরেছি, তবে বুঝেও না বোঝার ভান করছি শুধু। এইদিকে রাধিকা বোট থেকে ডেকে বলল, লাদেন, তাড়াতাড়ি আয়, তোর জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আরে আসছি, দাঁড়া তো একটু। এবার মিষ্টির দিকে তাকিয়ে বললাম, তাহলে গেলাম আমি। মিষ্টি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, খুব খুব মিস করব তোরে। মাঝে মাঝে কল দিস আমাকে। শহরে গিয়ে তো আবার বিজি হয়ে যাবি। আরে এত বিজি হব না, চিন্তা করিস না, এখন ছাড়। মিষ্টি আমাকে ছেড়ে দিয়ে বলল, ভালো থাকিস। হুম, দোয়া করিস আমার জন্য। এই কথা বলে বোটের দিকে যেতে লাগলাম। মিষ্টি আমাকে বিদায় জানিয়ে বলল, মনে রাখিস কিন্তু আমাকে, দেখিস আবার ভুলে যাস না। আমি বোটে বসার পর বোট ছেড়ে দিল। তবে রিয়ার দিকে তাকিয়ে দেখি একটু রাগী দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে আছে। কি জানি এখন আবার কি হয়েছে। আমি চুপচাপ বসে আছি, হঠাৎ করে রাধিকা বলল, মিষ্টি খুব ভালো মেয়ে না লাদেন? মাঝে মাঝে কি বলি জানিস রাধিকা, আমার বাবা ভুল করে যদি এই মিষ্টির সঙ্গে আমার বিয়ে দিত তাহলে আর আজকে আমার এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমার কথা শুনে রিয়া জোরে বলল, তোমাদের বলছে এসব কথা বলতে, এখন একটু চুপ করে বসে থাকতে পারো না? রাধিকা আমার কানে কানে বলল, মিষ্টির কথা শুনে জলে মামা। তুই যখন মিষ্টিকে জড়িয়ে ধরছিলি না, ও তখন তোরে খেয়ে ফেলবে মনে হয়েছিল, এতটা রেগেছিল তোর উপর। রাগলে আমার কি, আমার যা ইচ্ছে আমি তাই করব, ওর কি? আমরা এখন কেউ কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় চলে গেলাম। রাস্তায় বাস দাঁড়িয়ে আছে। স্পিডবোট থেকে নিচে নামতেই রাধিকা বলল, রিয়া ম্যাডামকে নিয়ে আয়, আমরা বাসে গিয়ে বসি। এই কথা বলে সবাই চলে গেল। আমি রিয়া ম্যাডামের দিকে হাত বাড়িয়ে বললাম, আসেন আপনি। কিন্তু রিয়া ম্যাডাম এবার নিজে নিজেই দাঁড়িয়ে বলল, আমার কারো সাহায্যের দরকার নাই, আমি একা একা যেতে পারবো। এই কথা বলে উনি নিচে নামলেন, কিন্তু নিচে নেমে বেশিক্ষণ দাঁড়াতে পারে নাই। উনি যে নিজে নিজে দাঁড়াতে পারবে না এটা আমি জানি, এর জন্য আমি ওনার কাছে এগিয়ে গেলাম। আর উনি আমার উপর এসে পড়লেন, একেবারে দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। জীবনে প্রথম রিয়া ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলো। কি বলবো, আমার ভেতর থেকে আলাদা একটা ফিলিংস আসছে। আমি ওনার হাত ধরে বললাম, আমাকে ধরে যেতে পারবেন তো, নাকি কোলে নিয়ে যেতে হবে? উত্তরে রিয়া ম্যাডাম বলল, না, এখন যেতে পারবো, সমস্যা নাই। তুমি হালকা একটু সাহায্য করো, তাহলেই হয়ে যাবে। রিয়া ম্যাডামের হাত ধরে বাসের ভেতরে নিয়ে গেলাম। সেদিনের মতন সবাই সবার জায়গায় বসে গেছে, শুধু দুইটা সিট ফাঁকা পড়ে আছে। আর এগুলো যে রাধিকা ইচ্ছে করেই করেছে এটা আমি ভালো করেই জানি। রিয়া ম্যাডামকে জানালার পাশে দিয়ে আমি ওনার পাশে গিয়ে বসলাম। বাস তার গতিতে চলতে লাগলো, আর এইদিকে বাস যত সামনে যাচ্ছে তত যেন অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ রিয়া ম্যাডাম বলল, লাদেন, একটা হেল্প করবে? আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, জি বলেন, কি করতে হবে? আমার না খুব ঘুম পেয়েছে, আমি কি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারি? ভদ্রতার খাতিরে বললাম, ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। আমার কথা শুনে মনে হচ্ছে উনি বেশ খুশি হয়েছে, আর উনি আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে লাগলো। রাধিকা দূর থেকে ইশারা করে বলল, তোদের তো পারফেক্ট মানিয়েছে, ভালো ভালো, চালিয়ে যা। আমি রাধিকার দিকে চোখ ঘুরিয়ে বললাম, আগে বাসায় যাই, এরপর তোরে বুঝাবো, এই বলে দিলাম। দেখতে দেখতে আমিও সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে ঘাড়ে গরম কিছু অনুভব করার কারণে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে ঘাড়ের দিকে নজর দিলাম। এতটা গরম লাগছে কেন? রিয়া ম্যাডামের কপালে হাত দিয়ে দেখি ওনার শরীর গরম হয়ে আছে। আরে যা, রিয়া ম্যাডামের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়েদের এই একটা সমস্যা, অল্প কিছুতে আঘাত পেলেই ওদের শরীর খারাপ হয়ে যায়। এখন আবার ডাক্তার পাবো কই? রাত 2টা বেজে গেছে। এইদিকে আবার বাসার সামনেও চলে আসছি। রাধিকাকে ডেকে তুলে বললাম, ওই দেখ তো,
ম্যাডামের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। রাধিকা আমার কথা শুনে সিট থেকে উঠে রিয়া ম্যাডামের গায়ে হাত দিয়ে বলল, ও মাই গড, ওনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। এখন কি হবে? তুই আগে দেখিস নাই? এখন তো কোনো দোকানও খোলা পাওয়া যাবে না। আরে আমি কি জানতাম যে এমন হবে? আমি নিজেই তো ঘুমিয়ে গেছিলাম। ড্রাইভার আমাদের বাসার সামনে গাড়ি থামিয়ে বলল। এটা কাদের বাসার ঠিকানা? রাধিকা বলল, একটু রাখুন, আমরা নামছি। আমি রিয়াকে কোলে নিয়ে বাস থেকে নামলাম। মনে মনে বলছি, ও শরীরে তো জ্বরে পুড়ে যাচ্ছে, আবার কিচ্ছু হবে না তো। এক বিপদ যেতে না যেতেই আরেক বিপদ এসে হাজির। আমি রিয়াকে নিয়ে ওর রুমে শুইয়ে দিলাম। রিয়াকে নিচে রাখতেই রাধিকা বলল, এখন তাহলে কি করবি? ম্যাডাম তো ঘুমিয়ে আছেন। যা করার সকালেই করতে হবে। এখন কি করলে ওনার জ্বর কমবে তাই বল। তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি ওনার মাথায় জল পটে দিয়েছি। না, তার আর দরকার নেই, আমি আছি, তুই যা। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, এই না হলে প্রকৃত স্বামী? তাহলে তুই থাক, আমি গেলাম। এই কথা বলে রাধিকা চলে গেল। রিয়ার মাথায় জলপট্টি দিচ্ছি আর ওর দিকে তাকিয়ে আছি। যতবার ওর দিকে তাকাই আমি নিজের নজর এড়াতে পারি না। আচ্ছা, রিয়াকে কি আমি মন থেকে পছন্দ করি? আরে না না, আমি এসব কি বলছি? ওকে আমি আবার মন থেকে পছন্দ করব কেন? যেই মেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় আমার পিছন পড়ে থাকে, তাকে কিভাবে আমি পছন্দ করব? আর যদি পছন্দ না করতাম তাহলে এই রাতে না ঘুমিয়ে আমি ওর সেবা করছি কেন? কি জানি আমার এখন কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। তবে আর যাই করি না কেন, রিয়াকে আমি আমার চোখের সামনে এভাবে অসুস্থ অবস্থায় দেখতে পারবো না। রিয়ার পাশে বসে কখন যে ঘুমিয়ে গেলাম এটাই বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে আর ওর একটা হাত আমার মাথায়। আমাকে দেখে রিয়া বলল, কখন থেকে এখানে আছেন? আমি বললাম, এসব শুনে আপনার লাভ নেই, এখন বলে শরীর ঠিক আছে। হালকা ঠিক আছে, কিন্তু শরীর এখনো ব্যথা করছে। এত বড় হয়ে আবার দেখে শুনে চলাচলও করতে পারেন না। আজকে যদি আপনার কিছু হয়ে যেত? আমার কিছু হলে তো তোমার আরো বেশি ভালো। তুমি তো এটাই চাইতে। এত বেশি বুঝেন কেন বলেন? এখন বলেন, ডাক্তার খবর দিতে হবে কি? না, লাগবে না। তাহলে অসুখে মরেন, আমি গেলাম। আর শোনো, বলেন। আমাকে একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাবে? রাধিকাকে ডাক দিই, দাঁড়ান, ও আসবে। না, তা দরকার নাই। আমি বাইরে কোনো মানুষ ডাকতে চাই না। বাহিরের কোনো মানুষকে ডাকতে চান না তো? আমি কি বাহিরের মানুষ না? এত প্রশ্ন করো কেন? যেটা বললাম সেটা করো। আমি রিয়া ম্যাডামকে শক্ত করে ধরে বললাম, আসেন, দেখিয়ে না বা নিচে পড়বেন না যাতে। রিয়া ম্যাডাম আমাকে শক্ত করে ধরলো। ওয়াশরুমের কাছে দিয়ে আমি দরজার বাইরে চলে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিয়া ম্যাডাম দরজা খুলে আমার হাত ধরে বের হলো। আমি ওনাকে বিছানার কাছে নিয়ে গেলাম। রিয়া ম্যাডাম বিছানায় বসে বলল, আমার ব্যাগে 2টা কাগজ আছে, ওগুলো একটু বের করো। আমি রিয়া ম্যাডামের কথা শুনে কাগজগুলো বের করলাম। রিয়া ম্যাডাম বলল, কাগজগুলো একটু ভালো করে দেখো তো। আমি ওনার কথা শুনে কাগজগুলো দেখতে লাগলাম। একটা হলো আমাদের ডিভোর্স লেটার, আরেকটা হলো সেদিনের অফিসে আমি একটা কাগজে সাইন করেছিলাম, সেটাই। রিয়া ম্যাডাম এবার বলল, এগুলো একটু ছেড়ে ফেলো তো। আমি কাগজগুলো বিছানার উপর রেখে বললাম, হঠাৎ করে কি আপনার মাথা গেছে যে এসব কথা বলছেন? রিয়া ম্যাডাম নিজ হাতে কাগজগুলো নিয়ে সবগুলো ছিঁড়ে ফেললো আর বলল, যেগুলো দরকার নেই সেগুলো রেখে আমি আর কি করব? আমার এখন এসব দরকার নেই। এখন আমার কাগজের সাইন করা মানুষটাকে খুব দরকার, তাকে হলেই হবে। রিয়া ম্যাডামের কথার মানে আমি ভালো করেই বুঝেছি যে উনি কি বলতে চান। আমি উনার কথায় কান না দিয়ে বললাম, আপনি থাকেন, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম। রাধিকার সাথে টেবিলে বসার পর রাধিকা বলল, এখন রিয়া ম্যাডামের অবস্থা কেমন রে? অফিস তো যেতে পারবে না নাকি? না রে, আজকে মনে হয় যেতে পারবে না। তাহলে তো আমাদের যেতে হবে। এক কাজ কর, আজকে তুই অফিসে যা। রাতে এমনিই তুই ম্যাডামের পাশে ছিলি, এখন আমি থাকি, তুই যা। আচ্ছা ঠিক আছে। নাস্তা শেষ করে আমরা রিয়া ম্যাডামের রুমে নাস্তা নিয়ে গেলাম। রিয়া ম্যাডাম আমাদের দেখে বলল, খেতে ইচ্ছে করছে না। রাধিকা বলল,
না খেলে তো আর হবে না ম্যাডাম, খেতে হবে। আর লাদেন, তুই অফিসে যা, যাবার সময় এক ডক্টরকে বলে দিবি যে বাসায় আসার জন্য। আমাদের কথা শুনে রিয়া ম্যাডাম বলল, রাধিকা, আমি একটা কথা বলি, আমার কথায় কিছু মনে করো না আবার। রাধিকা বলল। জি ম্যাডাম, বলুন। রিয়া ম্যাডাম আস্তে করে বলল, তুমি আজকে অফিসে গিয়ে সব কিছু একটু সামলে নিও, কাল থেকে আমি যাব। আর ও থাকুক, কাছের মানুষ থাকলে আলাদা একটু শান্তি লাগে মনে। রাধিকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কাছের মানুষ আপনি থাকেন, কেমন? আমি গেলাম, আর ওনার খেয়াল রাখবেন। এই কথা বলে রাধিকা রুম থেকে চলে গেল। আমি গিয়ে রিয়ার পাশে বসে বললাম, নেন ম্যাডাম, এখন খেয়ে নেন, অনেক বেলা হয়ে গেছে। খেতে ইচ্ছে করছে না, তবে যদি তুমি খাইয়ে দাও তো খেতে পারি। সরাসরি বললেই তো হয়, এত নাটকের কি দরকার আছে? আমি নাটক করি না। আচ্ছা ঠিক আছে, তোর খাবার তুই খা, আমি খাবো না। এই দেখেন, রাগের থালায় এখন তুই করে বলছে। আমি প্লেট থেকে খাবার হাতে নিয়ে এগিয়ে দিয়ে বললাম, নেন খান। রিয়া ম্যাডাম মুখ অন্যদিক দিয়ে ঘুরিয়ে বলল, না আমি খাবো না। আমি রিয়া ম্যাডামের মুখে হাত ধরে বললাম, নেন, খেয়ে নেন, না খেলে আবার বেশি অসুস্থ হয়ে যাবেন। আমার কথা শুনে রিয়া ম্যাডাম হা করে খেতে লাগলো। খাবার শেষ হতেই উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বুঝলাম না এখন আবার কান্না করছে কেন, হাত দিয়ে ধরতেও পারছি না, কি করব ভেবে না পেয়ে ওনার মাথায় হাত দিয়ে বললাম, কি হয়েছে বলেন তো, এভাবে কান্না করছেন কেন? রিয়া ম্যাডাম আস্তে আস্তে বলল, কার উপর আমি এতদিন অত্যাচার করেছি, যে আমাকে সবসময় সব বিপদ থেকে বাঁচিয়ে এনেছে, আজকে আমি তার কারণে বেঁচে আছি, আর আমি কি না তাকে। এসব বলছে আর উনি কান্না করছে। আমি ধীরে ধীরে উনাকে ছাড়িয়ে বললাম, হয়েছে, এত কান্না করতে হবে না, আমি তো আছি চোখের সামনে। রিয়া ম্যাডাম চোখের পানি মুছে বলল, ফল কাটার ছুরিটা একটু নিয়ে আসো তো। কি করবেন এখন আবার? আরে তোমাকে যেটা বললাম সেটা করো। আমি রিয়া ম্যাডামের কথা মতন ফল কাটার ছুরিটা ওনার হাতে দিয়ে বললাম, কি করবেন? রিয়া ম্যাডাম ওইটা আমার হাতে দিয়ে বলল, আমাকে তুমি নিজে হাতে মেরে ফেলো, আমার এখন বাঁচতে ইচ্ছে করে না। আমি কতটা খারাপ মেয়ে একবার চিন্তা করে দেখো। নিজের ভালোর জন্য আমি আমার স্বামীকে মারতে চেয়েছিলাম, ওর সাথে কত কিছু করেছি। খুব বাজে মেয়ে আমি, আমাকে প্লিজ মেরে ফেলেন, আমি বাঁচতে চাই না। আমি ছুরিটা দূরে রেখে রিয়া ম্যাডামের চোখের পানি মুছে দিয়ে বললাম, এত কান্না করতে হবে না, এখন একটু ঘুমান। এর মাঝে আবার ডাক্তারও চলে আসলো। ডাক্তার এসে কতগুলো ওষুধ লিখে দিয়ে গেল। আমি রিয়া ম্যাডামকে রুমে রেখে ওষুধগুলো আনতে বের হয়ে গেলাম। রিয়া ম্যাডামের প্রতি এখন আমার একটা মায়া জন্ম নিয়েছে। জানি না এসব কেন হয়েছে, তবে উনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। ভেবেছিলাম 6 মাস পরে হয়তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু রিয়া ম্যাডামের ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেললেন। আমি এখন এটা শিওর যে রিয়া ম্যাডাম এখন আমাকে মন থেকেই চায়। জানি না সামনে কি হবে, তবে এর আগে উনাকে মেনে নিলে হবে না। আগে দেখি উনি কতটুক দূরে এগিয়ে যেতে পারে। ওষুধ নিয়ে রুমে গেলাম, গিয়ে দেখি উনি ল্যাপটপে বসে বসে অফিসের কাজ করছেন। আমি ওনার হাত থেকে ল্যাপটপটা নিয়ে বললাম, এত অফিসের কাজ করতে হবে না, আগে একটু সুস্থ হন, পরে কাজ করবেন। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কাজের গুলি মারেন, অনেক কাজ করতে পারবেন, আগে একটু সুস্থ হয়ে নেন, ঠিক আছে? রিয়া ম্যাডাম কিছু বলছে না, শুধু আমার মুখের দিকেই তাকিয়ে আছে। আমি ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে আসলাম। রিয়া ম্যাডামের ওড়না টান দিয়ে নিয়ে ওটা ভিজিয়ে ওনার হাত পা মুছে দিতে লাগলাম। রিয়া ম্যাডাম কিছু বলছে না, চুপ করে আমার মুখের উপর তাকিয়ে আছে। কেউ কিচ্ছু বলছে না দেখে আমি এগিয়ে বললাম, এখন কেমন লাগছে ম্যাডাম? আমার কথা শুনে রিয়া ম্যাডাম হাসি দিয়ে বলল, এখন আমার শরীর একদম ঠিক হয়ে গেছে মনে হয়। এখন আর সুস্থ না হয়ে যাবে কোথায়? কাছের কেউ যে আমাকে সেবা করছে। বুঝলাম না কি বলছেন। এত বুঝতে হবে না। আপনি নাস্তা করেছিলেন তো? করছি ম্যাডাম। শোনেন, আজ থেকে আমাকে আর ম্যাডাম বলবেন না। আপনি আমার অফিসের বস, আমি আপনাকে ম্যাডাম বলবো না তো কি বলবো? বস হলাম অফিসের, বাসায় তো আমি আপনার বস না, আমাকে নাম ধরে বলবেন। ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা করলে তো আর হবে না, বলতে হবে। ঠিক আছে, বলবো। আচ্ছা, আপনার নামের শেষ পদবী কি?
শেখ লাদেন ইসলাম। এত কিছু দিয়ে কি করবেন শুনি? এখন থেকে আমাকে বলবেন শেখ রিয়া ইসলাম। শুনেন, এত কথা আমার পছন্দ নয়। আপনি এখন ঘুমান, আমি আমার রুমে গেলাম। এমনিতেই রাতে ঘুমাতে পারি নাই, এখন একটু ঘুমাতে হবে। আমি চলে যাব তখনই রিয়া ম্যাডাম আমার হাত ধরে ফেললো। আমি দাঁড়িয়ে ওর দিকে ফিরে তাকিয়ে বললাম, এখন আবার কি চাই? রিয়া বলল, আমার পাশে শুয়ে পড়েন না, আমার একা একা ভয় লাগছে। আমি ওর থেকে হাত ছাড়িয়ে বললাম, ভয় লাগবে না, আমি পাশের রুমে আছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দেবেন, ঠিক আছে? প্লিজ আমাকে রেখে যাবেন না, এমনি আমি অসুস্থ। এই মেয়ে যে আমাকে কি পেয়েছে এটাই বুঝলাম না। আর ও যা বলছে আমি তাই করছি কেন? এখন কি আমার মাথাটা গেছে নাকি ওর মাথাটা গেছে? কিছুই তো বুঝতে পারছি না। কি আর করব, ওর কথা তো আর ফেলতে পারি না। আমি রিয়ার পাশে বসে বললাম, ঠিক আছে, আপনার কথা রাখলাম, তবে আমার থেকে কিন্তু দূরে থাকবেন, এটা মনে থাকে যেন। রিয়া আমার কথা শুনে খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এই যে মাঝখানে একটা কোলবালিশ রাখলাম। আমি বিছানায় শুতেই আপু কল দিল। এজন্য আমি আবার বিছানায় বসে আপুর কল রিসিভ করলাম। ওপাশ থেকে আপু বলল, কিরে লাদেন, তুই কোথায় আছো এখন? আমি কিন্তু আজকে চলে যাব, আর তুই আসবি কোন দিন? আসলে আপু কাহিনী তো একটা হয়ে গেছে। কাহিনী একটা হয়ে গেছে মানে? তুই কি বলতে চাস? আপু, আমি তো চলে আসতে চেয়েছিলাম, কিন্তু অফিসের সবাই আমাকে ধরে নিয়ে আসছে। চাকরি নাকি আমাকে করতেই হবে। আর ওরা বলেছে আজকে থেকে ম্যাডাম আমাকে কিছু করতে পারবে না। ওরা সবাই নাকি আমার সাথে আছে। দাঁড়া, এভাবে তুই আসবি না, আমি এসে তোরে নিয়ে যাব। এখন তুই তুই এসব বুঝবি না, যখন ওই মেয়ে তোরে একা পেয়ে মেরে ফেলবে তখন বুঝবি। এইদিকে রিয়া আমাদের সব কথা শুনছে, যেতেও পারছে না এখান থেকে। বিপদ আসলে একদিক থেকে আসে না, সব দিক থেকে আসে। আপু আবার বলল, আমি এসেই কিন্তু তোরে নিয়ে যাব, তুই রেডি থাকিস। প্লিজ আপু, তোর আসতে হবে না, এখন আমি ভালোই আছি। বাড়ি গিয়ে আবার কি করব বল? এর থেকে এখানে চাকরি করি, এটাই ভালো হবে। তোর যা ইচ্ছে হয় তাই কর, বিপদে পড়ে যদি আমাকে কল দিস না তাহলে কিন্তু তোর 12টা বাজাবো আমি, এই বলে দিলাম। এই কথা বলে আপু ফোনটা কেটে দিল। আপু ফোন কেটে দিতেই রিয়া কান্না করে বলল, আজকে সবার চোখে আমি খারাপ মেয়ে হয়ে গেলাম। সবাই আমাকে নানা কথা বলে। মানছি আমি অপরাধ করেছি, এর জন্য সবাই আমাকে যা ইচ্ছে তাই কি বলবে। আমি রিয়ার হাত ধরে বললাম, এত ভেঙে পড়লে কি হবে? কে কি বলবে এটা তোমাকে শুনতে বলেছি? যদি এতই তোমাকে খারাপ মনে করতাম তাহলে এখানে আর আমি আসতাম না। এজন্য মানুষের কথা কান দিবা না, ঠিক আছে? রিয়া আমার হাত ধরে চেপে বলল, আপনি আমাকে বাবার কাছে নিয়ে যাবেন, আপনার সাথে গেলে বাবা হয়তো আমাকে মেনে নেবে। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। দরকার পড়লে সারা জীবন আমি আপনার পায়ের কাছে পড়ে থাকব। আমার উপর আপনার দয়াও করতে হবে না, শুধু থাকার মতো আমাকে একটু জায়গা দেবেন, আর কিছু লাগবে না। আচ্ছা, এসব বিষয় পরে চিন্তা করে দেখব, এখন একটু ঘুমান, ঠিক আছে? রিয়াকে ছেড়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। আর রিয়া আমার থেকে বেশ একটু দূরত্ব বজায় রেখেই শুয়ে আছে। মন বলছে রিয়াকে একটু জড়িয়ে ধরি, কিন্তু ও যদি কিছু বলে, এজন্য আর বেশি কিছু আশা করি নাই। ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার বুকে শুয়ে আছে, আর কোলবালিশ নিচে পড়ে আছে। রিয়ার চুল মুখ থেকে সরিয়ে ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিলাম। মানুষ ঠিক কথাই বলে যে একটা মানুষের মন যে কখন পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না। আমার কাছে এখন এটা মনে হচ্ছে যে আমি ধীরে ধীরে রিয়ার প্রেমে পড়ে যাচ্ছি। বুঝলাম না আমার সাথে এমন কেন হচ্ছে। ধীরে ধীরে রিয়াকে ছাড়িয়ে উঠে গেলাম। রিয়ার উপর থেকে কোনোভাবেই আমার নজর সরছে না। হঠাৎ করে আমার নজর গেল বুকে। বুকের উপর হালকা করে ঠোঁটের অনেকগুলো দাগ আছে। মনে মনে বললাম, পাগলি মেয়ে, বুকের উপর কিস করে কি করেছে? থাক, এখন আর ওকে ডেকে লাভ নেই। ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর আমি আমার রুমে চলে গেলাম। গোসল করে রুম থেকে বের হলাম। রিয়ার রুমের সামনে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে। আমাকে দেখে বলল, দেখো লাদেন, আমি এখন হাঁটতে পারি। যাক, ভালোই হয়েছে, এখন আমাকে এত কষ্ট করতে হবে না। থাকো তুমি, আমি গেলাম। আরে শোনো শোনো, বলেন। আমি এখন বসে বসে কিছু অফিসের কাজ করব, আমাকে একটু সাহায্য করবে তুমি? আপনার কাজ নিয়ে আপনি বসে থাকেন, আমি এত কাজ করতে পারবো না। গেলাম আমি, থাকেন আপনি।
এই কথা বলে আমি রিয়া ম্যাডামের রুম থেকে বের হয়ে গেলাম। এখনও ভালো করে সুস্থ হয় নাই, আর এর মাঝেই শুরু করছে কাজ। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম। খাবার টেবিলে রিয়া ম্যাডাম বলল, আজকে সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়ো, কালকে আমাদের একটু সকালে অফিসে যেতে হবে। এমনিতেই অফিসে অনেক কাজ জমা পড়ে আছে। রিয়ার কথা মতন রুমে চলে গেলাম। কালকে রাতে এত ঘুমাতে পাই নাই, কিন্তু আজকে তো ঘুমাতে হবে নাকি। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8:10 হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে রুম থেকে বের হলাম। নিচে নেমে দেখি রিয়া আর রাধিকা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাধিকা বলল, আমি এখন তোর রুমে যেতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুই চলে এলি। এখন একটু তাড়াতাড়ি কর। রাধিকা তোরা যা, আমি নাস্তা করে বের হচ্ছি। রাধিকা আমার কাছে এসে আমার হাত ধরে বলল, এখন নাস্তা করতে হবে না, এখন চল অফিসে গিয়ে নাস্তা করে নিস। রাধিকার কারণে ঠিক মতন নাস্তাও করতে পারিনি। ও আমাকে বাসা থেকে টেনে বের করলো। বাইরে গিয়ে দেখি রিয়া ম্যাডাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া ম্যাডাম গাড়ির দরজা খুলে আমাকে বলল, যাও ভেতরে গিয়ে বসো এখন। সরি ম্যাডাম, মাফ করবেন, আমার এখনও এতটা যোগ্যতা হয় নাই যে আপনার পাশে বসার। দেখো লাদেন, এমনি অনেক সময় চলে গেছে, এখন প্লিজ একটু তাড়াতাড়ি করো, আমাদের বের হতে হবে। আমি হাসি দিয়ে বললাম, ম্যাডাম আপনারা যান, আমি রিক্সা করে চলে যাব। আর আপনি আমার অফিসের বস, আপনার পাশে বসে যাওয়া বেয়াদবি হবে। এই কথা বলে একটা রিক্সা ডাক দিলাম। আমি রিক্সায় উঠে পড়ার পর রাধিকা বলল, লাদেন, এটা কিন্তু তুই ঠিক কাজ করিস নাই। দেখ রাধিকা, কি ঠিক আর কি ভুল এটা আমাকে শেখাতে হবে না। এই মামা, আপনি জানতো আমি আমার মতন রিক্সা দিয়ে যেতে লাগলাম, আর ওরা গাড়ি দিয়ে যেতে লাগলো। এত আলগামায় আমার ভালো লাগে না। আর আমি অন্য কারো সাহায্য নিয়ে কেন চলবো? আমার বাবার কি টাকা পয়সার অভাব আছে নাকি? অফিসের সামনে গিয়ে নেমে পড়লাম। অফিসের ভিতরে গিয়ে আমি আমার ডেস্কে চলে আসলাম। চেয়ারে বসার পর ভাবি বলল, ভাই তুমি একটা মানুষ বলতে হবে। ভাবির কথা শুনে আমি বললাম, এই কথাটা কেন বললেন ভাবি, আমি কি জানতে পারি? জবাবে ভাবি বলল, এই শেষ পর্যন্ত তো মেনেই নিলে, এত নাটক করার কি কোনো দরকার ছিল বলো তুমি? কে বলেছে আপনাকে এই কথা যে আমি ওকে মেনে নিলাম? আর আমার কি বুদ্ধিশক্তি এতই কম যে আমি ওকে মেনে নেব? তাহলে যে দেখলাম তখন। আরে ভাবি বাদ দেন না, এখন কাজ করেন। আমাকে নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমার কথা শুনে ভাবি চুপচাপ কাজ করতে লাগলো। চেয়ারে বসার পর পিয়ন এসে বলল, স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। পিয়নের কথা শুনে আমি বললাম, আজকে কি আবার অফিসে ঝাড়ু দিতে হবে নাকি? স্যার, ম্যাডাম তো আমাকে তেমন কিছু বলে নাই, শুধু বলেছে যে আপনি গিয়ে ওনার সাথে দেখা করতেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। পিয়ন চেপে যাওয়ার পর আমি চেয়ার থেকে উঠলাম। এখন আবার কি কাহিনী শুরু করবে কে জানে। রিয়া ম্যাডামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভেতরে আসবো? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, ভেতরে আসো তুমি। আমি ভেতরে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি করতে হবে ম্যাডাম আমাকে? কফি বানিয়ে আনতে হবে নাকি অফিসে ঝাড়ু দিতে হবে? রিয়া ম্যাডাম আমার কথাগুলো শুনে মনে মনে মন খারাপ করে ফেললো। কোনো কথা বলছে না, চুপচাপ আমার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে কান্না করে ফেলবে, এমন অবস্থা হয়েছে। আমি দাঁড়িয়ে আছি দেখে রিয়া ম্যাডাম বলল, বসো এখানে। আমি চেয়ারে বসার পর রিয়া ম্যাডাম বলল, মন খুলে যত পারো অপমান করতে পারো, আমি তো অপমানিত হবার যোগ্য। আমার কথা শুনে যদি আপনি অপমানিত হন তাহলে এখানে আমার কিছু করার নেই ম্যাডাম। আর বিশেষ করে আমি আগে অফিসে যেসব কাজ করতাম এখনও তো আমাকে তাই করতে হবে নাকি? আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি পিয়নের কাজ করো? এক লাইন বেশি বোঝো কেন এটা বলো? ম্যাডাম আমি এক লাইন বেশি বুঝি না, এক লাইন বেশি বুঝেন তো আপনি, যার কারণে আজকে আপনার এই অবস্থা। যারা সত্য পথে কাজ করে, সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে, তারা সবসময় শান্তিতেই থাকে। অন্যের উপর অত্যাচার করে মানুষ আর কত দিন চলবে? ওই কথায় আছে না, একদিন ঠিকই মানুষ বুঝবে, তবে সেটা সময় হারিয়ে। রিয়া ম্যাডাম মাথা নিচু করে চুপ করে বসে আছে। আমি ওনার সামনে থেকে ফাইলটা নিয়ে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি গেলাম। আমাকে তো আমার কাজ করতে হবে নাকি? গেলাম আমি। ফাইলটা নিয়ে আমি রিয়া ম্যাডামের দিকে ফিরেও তাকিয়ে দেখিনি। এত পীড়িত আমার ভালো লাগে না। আমি এখন আমার নিজের মতন চলবো।
কে কি করলো না করলো এগুলো আমার দেখে লাভ নেই। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে পেছনে ফিরে তাকালাম, তাকিয়ে দেখি উনি বসে বসে কান্না করছে। আসলেই আমার এইসব কথা বলা সত্যি উচিত হয়নি, কিন্তু কি করব, যেগুলো বলার মতন সেগুলো কি বলতে হবে না? আমাকে তো পুরাতন সব কিছু ভুলে গেলে হবে না। আমি কি ভুলে গেছি যে উনি অফিসের ভেতরে আমার সাথে কি কি করেছেন? তখন হয়তো একটু অসুস্থ ছিল, এজন্য ভালো ব্যবহার করেছি, কিন্তু এখন তো ঠিক আছি নাকি? তবে আমার খারাপ ব্যবহার করার তেমন কোনো ইচ্ছে নেই। আমি টাকা পাবো, কাজ করব। কে বস আর কে বউ এসব দেখার সময় আমার চলে গেছে। আজকে দেখতে দেখতে 5 দিন চলে গেল। আমি এখন অফিসে গিয়ে চুপচাপ কাজ করি, কাউকে কিছু বলি না। আর রিয়া ম্যাডাম ঠিকই সেমভাবেই কাজ করে, তবে ইদানিং উনি আমার খুব খোঁজ খবর একটু বেশি রাখেন, এই আর কি। আজকে অফিসের কাজ করতে করতে কেন জানি ভালো লাগছে না, শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। ভেবেছিলাম ম্যাডামের কাছ থেকে গিয়ে ছুটি নেব, কিন্তু ওনার কাছে গেলে তো আরও কিছুক্ষণ আমাকে বসিয়ে রাখবে। এর থেকে বরং বসে থাকি, এটাই ভালো। বসে আছি, তখন আপু কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, আপু বল। লাদেন, তুই এখন কোথায়? আমি আপুকে বললাম, এই তো আপু অফিসে। কেন, কি হয়েছে? তোরে আমি একটা ঠিকানা দিচ্ছি, রেডি হয়ে যাই, আর একটু স্টাইল মেরে আসবি কিন্তু। কেন আপু, কি হয়েছে এটা তো বল। তোর জন্য মেয়ে দেখেছি, আর তুই এই রেস্টুরেন্টে চলে আয়। আমি তোর জন্য একটা মেয়ে দেখছি, এখন কথা বলে দেখি কি হয়। তুই একটু তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা আপু, ঠিক আছে, আমি আসছি। কিন্তু হঠাৎ করে মেয়ে দেখলি কেন? তুই বুঝি বিয়ে করবি না, যে বললি হঠাৎ করে মেয়ে দেখলি কেন? একটা ডাইনির পাল্লায় পরে তো জীবনটা নষ্ট করলি। এখন যদি ভালো কিছু হয় তাহলে ভালো, না বল? আপু, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। দিব একটা মাথায় চড়, এখন তাড়াতাড়ি আয়, কোন কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই একটু বস। আর সাথে করে কিন্তু রাধিকাকে নিয়ে আসবি। ওকে আপু। কল কেটে দিয়ে রাধিকার কাছে গেলাম, গিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কাজ করছে। আমাকে দেখে বলল, কী রে লাদেন, কাজ নেই? কাজ আছে, তবে এখন একটু বাইরে যেতে হবে। চল ম্যাডামের কাছে গিয়ে ছুটি নিয়ে আসি। বাইরে যাবি তো তুই যা, আমি যাব কেন? আমি গেলে তোর যেতে হবে, এখন চল। আমি যাব না, তুই যা। দেখ, মেজাজ কিন্তু খুব গরম আছে, মাথায় তুলে কিন্তু এক আছাড় দিব। রাধিকা চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, মাঝে মাঝে তুই আমাকে এত প্যারা দিস কেন বলতো? প্যারা দিতে আমার ভালো লাগে, এজন্যই দিই। এখন চল ম্যাডামের কেবিনে যাই, গিয়ে দেখি উনি কি করে। রাধিকাকে নিয়ে ম্যাডামের কেবিনে চলে গেলাম, গিয়ে দেখি উনি চেয়ারে হেলান দিয়ে কি জানি চিন্তা কর। আমাকে দেখে ঠিক মতন বসে বলল, আজকে যে দুইজনে একসাথে আসলে, ব্যাপার কি? আমি বললাম, ম্যাডাম আমাদের আজকে ছুটি লাগবে। ঠিক আছে, মনে করো ছুটি দিলাম, কিন্তু কি কারণে যাবে এটা তো বলতে হবে নাকি? ম্যাডাম এটা বলতে পারবো না, তবে আমাদের ছুটি লাগবে এটাই শুধু জানি। আমি বলছি না, কারণ ছাড়া আমি কাউকে ছুটি দেব না। আগে বলো কেন ছুটি লাগবে, পরে আমি চিন্তা করে দেখব। বুঝেছি, ওনাকে না বললে আমাদের ছুটি দিবে না, এজন্য আমি বললাম, ম্যাডাম ম্যাডাম আপু বলল আপু নাকি আমার জন্য মেয়ে দেখছে, আর ওই কোন একটা রেস্টুরেন্টে বসে আছে আমার জন্য। এখন আমাকে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলতে হবে, এজন্য আমার ছুটির প্রয়োজন। আমার কথা শুনে রিয়া ম্যাডামের মুখ থেকে কথা হারিয়ে গেল। রাধিকা তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এমন কিছু বলবো ওরা হয়তো ভাবতেই পারেনি। রিয়া ম্যাডাম শুধু আমার দিকে তাকিয়ে দেখছে, কিছু বলছে না, একদম নীরব। আমি আবার বললাম, ম্যাডাম আমার তো ছুটির প্রয়োজন, আপনি বিষয়টা একটু বুঝেন। তবে এতক্ষণ তেমন কিছু হয়নি, কিন্তু এখন আমার দিকে তাকিয়ে ম্যাডাম কান্না করছে। বুঝলাম না এখন আবার কান্না করার কি আছে। ম্যাডামকে কান্না করতে দেখে বললাম, কি হয়েছে আবার আপনার? আপনি এভাবে কান্না করছেন কেন বলুন তো? ম্যাডাম চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল, আবার সামনে এসে বলল, তুমি সত্যি বিয়ে করবে? বিয়ে তো করতেই হবে, বিয়ে ছাড়া কি জীবন চলে? রিয়া ম্যাডাম আমার সামনে আর কোনো কথা বলে নাই, সামনে গিয়ে দরজা বন্ধ করে আমার পা জড়িয়ে ধরল। রাধিকার আমি তো বোকার মতন ওনার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম এটা কি করছেন? আমি তাড়াতাড়ি বললাম, ম্যাডাম আপনি এসব কি করছেন? ছাড়েন আমাকে। রিয়া ম্যাডাম আবারও চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? বিশ্বাস করো, তোমাকে অত্যাচার করতে করতে কখন যে আমি তোমার প্রেমে পড়ে গেছি বলতেও পারি না। তোমার সাথে আমি যেই ভুলগুলো করলাম, তুমি দরকার পড়লে প্রতিদিন আমাকে মারবে। তোমার যেভাবে আমাকে অপমান করতে মন চায় তুমি তাই করিও,
কিন্তু আমাকে ছেড়ে দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার স্বামীকে আবার ফিরে পেতে চাই। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। আমাকে মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। প্লিজ আমাকে গ্রহণ করে নাও, একবার আমাকে মেনে নাও, প্লিজ প্লিজ। আমি এখন কি বলবো এটাই ভাবতে পারছি না। ভাবছিলাম আমার সাথে ও যা কিছু করেছে সব কিছুর প্রতিশোধ আমি নেব, কিন্তু তার আগে তো ও সব কিছু স্বীকার করে নিয়েছে। এখন আমি কি করব? আর মানুষ স্বাভাবিক ভুল করতেই পারে, মানুষের মনেই ভুল, কিন্তু ক্ষমা করা তো মহৎ একটা কাজ। এখন যদি রাগের কারণে ওকে আমি ছেড়ে দিই তাহলে ও ভেঙে পড়বে আর উঠে দাঁড়াবে না। রিয়া তো আমার বউ, দিন শেষে ওর যদি কিছু হয়ে যায় সে দায় আমিই হব। হয়তো ও ভুল করেছে, কিন্তু ও তো আর কম কষ্ট পায় নাই। ও ওর পরিবারকে হারিয়েছে। আমি কথায় কথায় এখন ওকে অপমান করি, সব কিছু ও বুঝে কিন্তু কোনো কথা বলে না। সব কিছু যেন ও মুখ বুজেই সহ্য করে। আমি যেই কিছু বলবো তার আগেই রিয়া বলতে লাগলো, আমি বড় হওয়ার পর থেকে বাবা মার ভালোবাসা পাই নাই। লন্ডনে বেড়ে ওঠা আমার, এর জন্য আমার মনে অহংকার চলে এসেছিল। ভাবছিলাম একটা বড় কোম্পানির মালিক হয়ে আমি সব পেয়ে গেছি, কিন্তু আমি তো এটা বুঝি নাই যে সবচেয়ে বড় ভালোবাসা হলো স্বামীর ভালোবাসা। তুমি তো শিখিয়েছিলে জীবনে চলার পথে কাউকে না কাউকে দরকার পড়ে, আর আজকে যদি তুমি আমাকে এভাবে ফেলে চলে যাও, আমি কসম করে বলছি এখানে পুড়ে মারা যাব। আমি জানি আমি তোমার সাথে কত বড় অপরাধ করেছি, এরপরেও তুমি আমাকে সবসময় বাঁচিয়ে নিয়েছো। তোমাকে আমি হারাতে পারবো না। পুরো জীবন বৃথা যাবে তোমাকে না পেলে। কি করব এই জীবন দিয়ে? আমার এই জীবনের কোনো দাম নেই তোমাকে ছাড়া। না বুঝে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর এখন আমি নিজে তোমার হাতে মরতে চাই। যদি আমাকে না মেনে নাও তাহলে আমাকে মেরে ফেলো। আমি এখন সব কাগজ রেডি করে এই অফিস তোমার নামে লিখে দিয়ে যাব। আর নইলে আমাকে মেনে নাও, তবে অন্য কাউকে বিয়ে করতে হলে আমাকে মেরে ফেলতে হবে। আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। প্লিজ আমায় একটা সুযোগ দাও। আমি তোমার বউ হয়ে থাকতে চাই না। আমাকে দাসীর মতো রেখো, তাও আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে এক নজর না দেখলে আমার ভেতরে যেন কেমন কেমন করতে শুরু করে। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি পারবো না। রিয়া ম্যাডামের এই কথাগুলো বলে একটা পরিমাণের কান্না করছে যা বলার বাহিরে। এখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। কি করব আমি? ওকে যদি আজকে সত্যি ছেড়ে চলে যাই ও এক সময় মারা যাবে। ওকে কিভাবে আমি ছেড়ে দেব? আমি পারবো না এই মেয়েকে ছাড়তে। এই মেয়ের জন্য কত কিছু করলাম, আর ওকে কিভাবে ছেড়ে দেব আমি? আমি নিচে বসে রিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করবেন না, আমাকে একটু চিন্তা করতে দেন। আর যাই করি আমি আপনাকে রেখে কাউকে বিয়ে করতে পারবো না। যে মেয়েটা আজকে আমার জন্য এত কান্না করছে তাকে কিভাবে আমি ছেড়ে দেব? পারবো না আমি। রিয়া আমাকে জোরে জড়িয়ে ধরে ফেললো। আমি আবার নিচে পড়ে গেলাম আর ও আমার উপরে। রিয়া আমার বুকের উপর মাথা রেখে কান্না করে বলছে, আমাকে তুমি রুমের ভিতরে নিয়ে যাবে। আগে আমি তোমার সাথে যে অপরাধগুলো করেছি, আর যতক্ষণ পর্যন্ত আমার উপর থেকে তোমার রাগ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাকে মারবে। বিশ্বাস করো, আমি একটাও শব্দ করব না। একটা মেয়ের জীবনে কিছু নাই যদি তার পাশ থেকে তার স্বামী চলে যায়। আমার জীবন তখন সফল হবে যখন তুমি আমার পাশে থাকবে। আমার এই অফিস দরকার নেই, দুনিয়ার কিচ্ছু দরকার নেই। আমার শুধু তোমাকে লাগবে, আর কিছু চাই না আমি। রিয়ার চোখের পানিতে শার্টটা ভিজে যাচ্ছে। আমি হাত দিয়ে রিয়ার চোখের পানি মুছে বললাম, যদি আর একবার কান্না করো তো এখানেই ফেলে চলে যাব, এই বলে দিলাম। চোখ মুখ একদম লাল করে ফেলেছে। আমি বলছি তো এত কান্না করতে হবে না, সব কিছু আমি দেখছি। রিয়া আরও জোরে আমাকে জড়িয়ে ধরে বলল, না, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি আমাকে মিথ্যে কথা বলে ছেড়ে চলে যাবেন? আরে বাবা, বলছি তো যাব না। আর এটা কিন্তু অফিস,
একটু বোঝার চেষ্টা করো না। বলছি না আমাকে ছেড়ে চলে গেলে আমি এখানেই পুড়ে মারা যাব। এই মেয়ে উঠো বলছি, নইলে কিন্তু এখন মারবো। আপনি মারেন কাটেন যাই করেন, তাও আমি উঠবো না। রিয়াকে জোর করেই ছাড়িয়ে দিয়ে গেলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। রাধিকার দিকে তাকিয়ে বললাম, কি করব বল আমি? তুই তো সব কিছু দেখলি। শোন লাদেন, আমি কি বলি, অতীতে কি হয়েছিল তা এখন মনে করার দরকার নেই। আর ও কি এতদিন কষ্ট কম পেয়েছে? কি আর করবি, এখানে তো আমরাই, মেনে নে না প্লিজ। তুই ওর দিকে একবার তাকিয়ে দেখ কি করছে, কান্না করতে করতে। মেনে না নিলে এখন সত্যিই মরে যাবে। আপু যে বলল, কি করব বল? আরে সবাই মিলে চল, গিয়ে দেখি আপু কি বলে। এটাই করি বরং। এবার আমি রিয়ার কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এত কান্না করতে হবে না, আমি দেখছি। এখন ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিয়ে রেডি হও। চলেন আগে দেখা করি কি হয়। আর কোনো কান্না করবেন না, এখন কান্না করলে কিন্তু মারবো, এই বলে দিলাম। রাধিকা, তুই ম্যাডামকে নিয়ে বাহিরে আয়, আমি অফিসের বাহিরে আছি। রাধিকা বলল, আচ্ছা ঠিক আছে, যা, আমরা আসছি। আমি অফিস থেকে বের হলাম। যাকে প্রথম দেখা একটু একটু ভালো লাগা শুরু করেছে তাকে এখন কিভাবে ছেড়ে দিব? যাই হোক, দেখি এখন আপু কি বলে। কিছুক্ষণ পর রিয়া আর রাধিকা অফিস থেকে বের হলো। রিয়াকে দেখেই ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। রাধিকা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে আর রিয়া হেঁটে হেঁটে আমার কাছে আসলো। রিয়া এসে আমার হাত ধরল। আমি বুঝতে পারছি ও এখন আমাকে কি বলবে। কি করব বলেন, নিজের বউ ফেলতে তো আর পারবো না। এখন যদি বলি আমি তোমার গাড়ি দিয়ে যাব না, তাহলে ও এখন আবার রাস্তায় কান্নাকারো শুরু করে। রিয়ার হাত ধরেই গাড়ির কাছে চলে গেলাম। গাড়ির ভিতরে বসার পর গাড়ি চলতে লাগলো। রাধিকা আমাদের সামনে বসেছে, আমি আর রিয়া পিছনে বসেছি। ড্রাইভারকে ঠিকানা বলে দিলাম আর ড্রাইভার সেই ঠিকানায় নিয়ে যেতে লাগলো। এইদিকে রিয়া যে আমার হাত ধরেছে, ছাড়ার কোনো নামগন্ধই নেই। আমি এবার রিয়ার দিকে তাকিয়ে বললাম, হাতটা একটু ছাড়েন ম্যাডাম। রিয়া আমাকে উল্টা বলল, আমার স্বামীর হাত আমি ধরেছি, তাতে কার কি? হ্যাঁ, বুঝেছি, এই মেয়েকে এখন কিছু বললেও শুনবে না, এখন শুধু ও অধিকার দেখাবে। আমি পকেট থেকে রুমালটা বের করে রিয়ার কপালের ঘামগুলো মুছে দিতে লাগলাম আর বললাম, সাবধান, এখন গিয়ে কোনো ধরনের পাগলামি করবে না, ঠিক আছে? আমি একবার বলেছি যেহেতু আপনাকে ছেড়ে যাব না, তাহলে যাব না, এখন চিন্তা করবেন না, ঠিক আছে? রিয়া আমার হাতে চুমু দিয়ে বলল, লাভ ইউ আমার প্রিয় হাজব্যান্ড। আমি আস্তে করে বললাম, কি বলছো এসব? দেখছো না সামনে রাধিকা বসে আছে? রিয়া মুখ বাঁকিয়ে বলল, বসে থাকো, তাতে আমার কি? আমি আমার স্বামীর সাথে যা ইচ্ছে তাই করব, তাতে কার বাবার কি? আমি ওর সাথে কথা বলে পারবো না দেখে চুপচাপ বসে আছি। এর মাঝেই রাধিকা বলল, লাদেন, তুই সব কিছু সামলাতে পারবি নাকি আমাকে আবার আপুর সাথে কথা বলতে হবে? না, তার আর কোনো দরকার নেই, তোরা শুধু চুপ করেই থাকবি, বাকি বিষয়গুলো আমি দেখে নেব, ঠিক আছে? এই নিয়ে তোরা এত চিন্তা করিস না। হঠাৎ করে রিয়া বলল গাড়ি থামাতে। আমি জিজ্ঞেস করলাম, এখন আবার কি করবে? রিয়া কোনো কথা বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, এখন যাও। রিয়ার হাতে আমি কিছু ট্যাবলেট দেখতে পেয়ে বললাম, এগুলো কিসের ট্যাবলেট? আমার কথা শুনে রিয়া হাসি দিয়ে বলল, এখানে 5টা ঘুমের ট্যাবলেট আছে, যদি ওখানে গিয়ে বলো যে আমি এই বিয়েতে রাজি, তাহলে এগুলো খেয়ে ওখানেই মরে যাব, এই বলে দিলাম। এগুলো আমার কাছে দাও বলছি। না, দিব না, আমার কাছে থাকবে এগুলো। আমি জোর করে রিয়ার হাত থেকে ট্যাবলেটগুলো নিয়ে বললাম, সব সময় ফাজলামো করা ভালো লাগে না, আমি বলছি না, কেউ থাকুক আর না থাকুক আমি তোমার পাশে আছি, আর এর পরেও যদি এমন করো তাহলে তোমাকে আমার দরকার নেই। যাও, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। রিয়া আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, এই যে কানে ধরলাম, আর এমন করব না। কি করব বলো? ভয় হয় আমার, তোমাকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারবো না। চুপচাপ বসে থাকো বলছি, কোনো কথা বলবে না, আর যদি কিছু বলো এখন লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেবো বলে দিলাম। আমার কথা শুনে রিয়া চুপ হয়ে গেল, একদম চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামলো।
গাড়ি থেকে নেমে আমি রিয়াকে আবার বললাম, কোনো ধরনের কান্না করবে না এখন, ঠিক আছে? আপু কিন্তু রাগী মানুষ, ও কিছু বললে শুধু চুপ করে শুনবে, এর বেশি কিচ্ছু বলবে না, বাকিটা আমি দেখে নিব। সবাইকে নিয়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি আপু আর একটা মেয়ে বসে আছে। আমি আপুর টেবিলের দিকে এগিয়ে গেলাম। আপু দূর থেকে আমার সাথে রিয়াকে দেখে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। ও এখানে কেন? আমি আপুর কথা শুনে বললাম, ওরা আমার সাথে এখানে এসেছে, আর চিন্তা করিস না, ওরা এখানে কোনো ধরনের ঝামেলা করবে না। আমরা সবাই গিয়ে একই টেবিলে বসলাম। আপু আমাকে মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিল। তবে মেয়েটার সঙ্গে কথা বলতে এত ইন্টারেস্ট নেই আমার। মেয়েটার সাথে কিছুক্ষণ টুকটাক কথা বললাম। হঠাৎ করে আপু বলল, লাদেন তোরা কথা বল কেমন, আমরা অন্য আরেকটা টেবিলে যাচ্ছি। না আপু, যাওয়ার দরকার নেই, আর তেমন কোনো পার্সোনাল কথা নাই যে আমাদের একা একা বলতে হবে। আমার কথা শুনে মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আপু, ও ঠিক কথাই বলেছে। এইদিকে রিয়া তো রাগে আগুন হয়ে যাচ্ছে, কেন আমি ওর সাথে এভাবে কথা বলছি। যাক, এখন আর এভাবে ভালো সুরে কথা বললে হবে না। আমি এবার আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তুই ওকে বলছিস যে আমি কি কি খাই? আপু আমার কথা শুনে বোকা হয়ে গেল আর বলল, তোর মাথা খারাপ হয়েছে, কি বলিস? দেখ আপু, আগে থেকে সব কিছু বলে দেওয়া ভালো। আর আমি শুধু সিগারেট খাই না, সাথে মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু খাই। আর আমি সেদিন ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম না, ও তো এখন ফোন করে বলেছে ও নাকি প্রেগনেন্ট। আপু এবার আমার কথা শুনে রেগে বলল, তোর মাথাটা কি আজকে গেছে? হঠাৎ করে এসব কি কথা বলছিস? আমার কথাগুলো শুনে মেয়েটা দাঁড়িয়ে বলল, আপু, তাহলে আমি যাই কেমন? আর একটা ছেলে সব কথা বলা মানে ও আমাকে পছন্দ করে না। আপনার ভাই তো আর সরাসরি বলতে পারে না যে আমাকে পছন্দ করে না। এই জন্য এসব কথা বলে আমাকে বুঝিয়ে দিল যে ও আমাকে পছন্দ করে না। সমস্যা নেই আপু, আমি কিছু মনে করিনি। বিয়েটা হতে হবে দুজন মানুষের মনের মিল দিয়ে। আর যদি জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে ওরা কখনো শান্তিতে থাকতে পারবে না। আপু, ভালো থাকবেন। আর আপনাদের সাথে কথা হয়ে আমার খুব ভালো লাগলো। এই কথা বলে মেয়েটা চলে যাচ্ছে। মেয়েটা যেতেই আপু আমাকে বলল, এমন করলি কেন? আমি কিছু বলার আগে রিয়া আপু হাত চেপে ধরে বলল, আপু প্লিজ ওকে কিছু বলবেন না। আর আপু, ভুল তো করেছি আমি, যদি বকা দিতে হয় আমাকে দিন, আমি আপনার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমার সাথে যা ইচ্ছে তাই করেন, তাও ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। জীবন দিয়ে দিব, কিন্তু ওকে আমি হারাতে পারবো না। আমার জীবনে এখন একটা জিনিস খুব দরকার, সেটা হলো আমার স্বামী। ওকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। আপু মানছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দেন ভালো হবার। দেখবেন আমি সত্যি সত্যি ভালো হয়ে যাব। প্লিজ আপু, আপনি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। এসব কতদিন ধরে চলছে? আমি মাথা নিচু করে বললাম, আমি কি করব বল তুই? আমি বাড়িতে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর জন্য পারিনি। আজকে যখন তুই বললি আমার বিয়ের কথা, তখন থেকেই ও এই খবর শুনে কান্না করছে। আপু, এখনও সত্যিই ভালো হয়ে যাবে, তুই প্লিজ কিছু বলিস না। আমি ওকে নিয়ে আবার সংসার করতে চাই। তুই একটু বাবার সাথে কথা বলে সব কিছু মিটমাট করে দিস। আপু এবার রিয়াকে বলল, সত্যি তো? আবার সব কিছু নতুন করে শুরু করতে পারবে, নাকি পরে আবার কোনো ঝামেলা করবে? রিয়া একটু খুশি হয়েই বলল, আপু, এখন আমি সব কিছু বুঝতে শিখেছি, এখন আর কি ঝামেলা হবে। আপনি দেখিয়েন আমরা খুব ভালো স্বামী স্ত্রী হব, আর আমাদের একটা কিউট বেবি। এই কথা বলে রিয়া একটু লজ্জা পেয়ে গেল, আর কিছু বলতে পারেনি। আপু বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো। তোরা তো যেহেতু মিলে গেছো তাহলে ঠিক আছে, তবে কোনোদিন যদি আমি কিছু শুনি তাহলে কিন্তু খবর আছেই বলে দিলাম। আর শোন, আগামী শুক্রবারে বাবা আমার বিয়ের কথা ফাইনাল করবে। আশা করি এখন আমার ভাইকে আর কিছু বলতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, যাব আমি। আপু দাঁড়িয়ে বলল, এখন আমাকে যেতে হবে, আর রাধিকে তুমি কিন্তু যাবে, না গেলে খবর আছেই বলে দিলাম। রাধিকা বলল, আচ্ছা আপু, ঠিক আছে, যাব। সবাই মিলে গাড়িতে বসে আড্ডা দিতে লাগলাম, আর গাড়ি তার গতিতে চলতে লাগলো। আপুকে আপুর মেসের সামনে নামিয়ে দিয়ে আমার অফিসের দিকে যেতে লাগলাম।
মাঝ রাস্তায় আমি গাড়ি থামিয়ে বললাম, তোরা আজকে অফিসে যা, আমি যাব না। আজকে একটু বাসায় গিয়ে রেস্ট নিব। আমার কথা শুনে রিয়া বলল, তাহলে আজকে আর অফিসে গিয়ে কী লাভ? চলো সবাই বাসায় চলে যাই। আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, বাসায় যাই মানে? এখন বাসায় যেতে হবে না, এখন অফিসে যাও। অফিস শেষ করে বাসায় আসবে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, তোর তো সাহস কম না, আমার সামনে আমার বসকে ধমক দিস। তোর বসকে তো এখন ধমক দিয়েছি, আমার কথা না শুনলে মারবো এখন। হ, এখন তো আবার নতুন করে অধিকার পেলি, বউ তো তোর যা ইচ্ছে তাই করতে পারবি। এখন ফালতু কথা বাদ দিয়ে অফিসে যা তো। আমি গেলাম। রিয়া আমার সাথে আসতে চেয়েছিল। আমি যদি একবার বলতাম তাহলে ও গাড়ি থেকেই নেমে চলে আসতো, আর ও অফিসে না গেলে সমস্যা হবে। এমনিতেই এতদিন অফিসে যাওয়া হয়নি, এখন আমাকে ওর বিষয়ে কিছু চিন্তা করতে হবে, কারণ বউটা যে আমার। বাসায় যেতে যেতে চিন্তা করছি, কত আশা ছিল রিয়াকে সবার সামনে অপমান করব। ওর ভেতর থেকে সব অহংকার শেষ করে দেব, আর নতুন কাউকে বিয়ে করব। কিন্তু ওর কান্নার জন্য সব কিছু পরিবর্তন করতে হয়েছে। বিয়ে করা বউ না হলে এতটা মায়া লাগতই না। বাসায় গিয়ে খেয়েটে দিলাম এক ঘুম। এক ঘুমে বিকাল হয়ে গেল। অনেক দিন হলো ছাদে যাওয়া হয় না। যাই ছাদ থেকে একটু ঘুরে আসি, মনটাও ভালো হয়ে যাবে। ছাদে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করলাম। এর মাঝেই ফোনটা আবার টুং টুং করে বাজতে লাগলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি বলল, কিরে লাদেন, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, তোর খবর কি? এই আছি মোটামুটি, কিন্তু যাবার পর তো একটাও কল দিলি না, এতই বিজি হয়ে গেলি? আরে না, কি যে বলিস, তবে একটু সমস্যা হয়েছে, এই নিয়ে একটু বিজি ছিলাম। তোর আর সমস্যার জীবনেও শেষ হবে না। এখন একটু শান্তি খোঁজ, সারা জীবন মানুষের জন্য আর কত কি করবি। বুঝেছি তুই কি বলতে চাস। আচ্ছা, রিয়ার কি খবর? কিছু তো বললি না। ওই কি আর করব, মেনে নিয়েছি। আমি আগেই জানতাম তুই রিয়ার প্রেমে পড়ছস, এটা আমি আরো আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু তোরে বলতে পারি নাই। ভালো হয়েছে যা, তবে দেখিস ওর ওপর আবার প্রতিশোধ নিস না। দেখ, প্রতিশোধ নিলেই মানুষ মহান ব্যক্তি হয়ে যায় না। আর রিয়া বিশেষ করে তোর বিয়ে করা বউ, আজকে যদি মানুষের কথায় পড়ে তুই যদি ওর সাথে উল্টোপাল্টা কিছু করিস, তাহলে সমস্যা হবে তোর, অন্য কারো হবে না। তোর বউকে তোর পরে সেবা করতে হবে, অন্য কেউ তো আর তোদের মাঝে এগিয়ে আসবে না। দেখ, আমি যা বলছি সব তোর ভালোর জন্য। আমি বুঝেছি তো ম্যাডাম, আপনাকে আর কিছু বলতে হবে না। আর সামনে শুক্রবার তোর ভাবিকে নিয়ে বাড়িতে যাব, আসবি তুই? দেখি যদি সময় পাই তো যাব। আগে তো বললি একবার বাড়ি গেলে বলিস, শুধু আমি চলে আসব, এখন না করছিস কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, যাবো, যা, এত চিন্তা করিস না। মিষ্টির সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে সিগারেট খাচ্ছি। হঠাৎ করে আমার মুখ থেকে কে জানি সিগারেট নিয়ে নিল, আর সিগারেট নিয়ে রাধিকা বলল, শুধু কি তুই একাই সিগারেট খাবি, আমাকে দিবি না? দেখ রাধিকা, তোরে কতবার বলেছি মেয়েরা সিগারেট খেলে ক্ষতি হয়। মরে যাব, এই তো, ঠিক আছে, মরে গেলে মরে গেলাম, তাতে তোর কি? দিব একটা মাথায়, অভ্যাস চেঞ্জ কর, ঠিক আছে? রিয়া আসছে? না, ও এখনো আসে নাই। অফিসের কি জানি কাজ বাকি আছে, ওগুলো শেষ করে আসবে। তবে আমি আশা করি রিয়া খুব ভালো সাংসারিক মেয়ে হবে। তোরে বলছে। আরে, তখন যাওয়ার সময় রিয়া বলল, এখন আমার রান্না করা শিখতে হবে, আমার স্বামীকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো। আরও কত কি বললো তোকে নিয়ে, মনে হচ্ছে যেন একদিনেই স্বামী ভক্ত হয়ে গেল। আমার মনে হচ্ছে রিয়ার কথা শুনে তো শরীর জ্বলছে না রে। তোর বউ তোর জন্য যা ইচ্ছে তাই করবে, তাতে আমার কি রে? হ্যাঁ, ঠিক। এখন ম্যাডাম চলেন, খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এই অবেলায় এখন খাবি? তুই এখানে দাঁড়িয়ে থাক, আমার খিদে লাগছে, আমাকে খেতে হবে। এই বলে নিচে নেমে গেলাম। আমার পিছন পিছন রাধিকাও চলে আসলো। খাবার টেবিলে দুইজন মিলেই জমিয়ে একটু আড্ডা দিলাম। রাতে আমি আমার রুমে বসে বসে গেমস খেলছি, তখন রিয়া আমার রুমে এলো, আর এসেই আমার কাপড় চোপড় ভাঁজ করতে লাগলো।
আমি এগুলো দেখে বললাম, কি ব্যাপার, এগুলো আবার কোথায় নেবেন? রিয়া বলল, এই রুমটা ছোট, এখানে দুইজন থাকা যাবে না। এর জন্য আজ থেকে আপনি আমার রুমে থাকবেন। এখন আমাকে একটু সাহায্য করেন, সব কিছু আমার রুমে নিয়ে যেতে হবে। আমি দাঁড়িয়ে রিয়ার কাছে গিয়ে বললাম, তার আর দরকার নেই ম্যাডাম, বাদ দেন। আমি আপনাকে মেনে নিয়েছি বলে এই না যে দুইজনকে একসাথে থাকতে হবে। রিয়া আমার গলা জড়িয়ে বলল, আপনি এখন আমাকে ছাড়া থাকতে পারবেন? আমি তাড়াতাড়ি রিয়ার থেকে চোখ সরিয়ে বললাম, যাও তো এখান থেকে, এসব পাগলামো কোনো মানে আছে? হ্যাঁ, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন? রিয়া ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম, ছাড়ো বলছি আমাকে। আমি কি ভিতরে আসতে পারি? রাধিকার কথা শুনে রিয়া আমাকে ছেড়ে দিল। রাধিকা ভেতরে আসতেই রিয়া বলল, রাধিকা, আমাকে একটু সাহায্য করো তো, ওর সব জিনিসপত্র আমার রুমে নিয়ে যেতে হবে। রাধিকা রিয়ার কথা শুনে হাসি দিয়ে বলল, ওহ, আমি তো ভুলেই গেছি যে এখন থেকে আপনারা একসাথে থাকবেন। চলুন আমি আপনাদের সাহায্য করি। রাধিকা আর রিয়া মিলে সব জিনিসপত্র রিয়ার রুমে নিয়ে গেল। আমার আজকে একটু ভালোই লাগছিল, কারণ রিয়া জোর করে আমার সাথে সব কিছু করেছে। মাঝে মাঝে এইরকম কিছুর অধিকার দেখানোই লাগে। মনে মনে আমি খুশি হয়েছি, কিন্তু উপর থেকে বুঝেছি যে আমি রেগে আছি। আমি হেঁটে রিয়ার রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানার উপর বসে আবার গেমসে মনোযোগ দিলাম। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, এটা তো এখন আর রিয়ার রুম না, আজ থেকে এটা আমাদের রুম। আমি গেমস খেলছি আর রিয়া অফিসের কাজ করছে। মাঝে মাঝে আবার রিয়া আমার দিকেও তাকিয়ে মুচকি মুচকি হাসে। কি জানি ও পাগল টাগল হয়ে গেল নাকি। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। ভাবলাম এখন ঘুমানোর দরকার। ফোনটা রেখে সোফায় চলে গেলাম। ওর সাথে তো এখন এক বিছানায় শোয়া যাবে না, তবে আমার মন বলছে ও যেন আমাকে টেনে বিছানায় নিয়ে যায়। আমি ইচ্ছে করেই এমন করেছি, যাতে ও আমাকে টেনে নিয়ে যায়। আমি সোফায় বসার পর রিয়া ল্যাপটপ রেখে আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন বিছানায় চলুন। না, আমি এখানেই পারফেক্ট। আপনাকে কিন্তু আমি বিছানায় যেতে বলেছি। বিছানায় চলুন। আর আমি আপনার বউ, আপনাকে কষ্ট করে এই রুমে নিয়ে আসলাম কি একা একা থাকার জন্য? চলেন তো। আমি যেতে চাইনি, কিন্তু তাও রিয়া আমার হাত টানছে। কি করব? শেষে কোনো উপায় না পেয়ে বিছানায় গিয়ে শুয়েই পড়লাম। আর রিয়া আমার বুকের উপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি বললাম, কি করছো রিয়া? ছাড়ো বলছি। আর আমাদের মাঝে এখন কোলবালিশ দিতে হবে। রিয়া এবার রেগে বলল, এতক্ষণ অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আর না। এই কথা বলে রিয়া আমার শার্ট খুলে নিল। এসব দেখে আমি বললাম, রিয়া তুই কি করতে চাইছিস? হ্যাঁ? রিয়া আমাকে ধমক দিয়ে বলল, একটু চুপ থাকেন তো। আমার স্বামীর কাছে আমার অনেক কিছু পাওনা আছে, সেগুলো আমাকে আদায় করতে হবে। দেখো রিয়া, এসবের জন্য পরে অনেক সময় পাওয়া যাবে, এখন একটু ঘুমাতে দাও। আপনি ঘুমান, আপনাকে কি আমি না করছি? হ্যাঁ, তাহলে ছাড়ো আমাকে। রিয়া আর কোনো কথা না বলে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিল, আর আস্তে করে ও রুমের লাইট বন্ধ করে দিল। রিয়া ওর শরীর থেকে সব কাপড় খুলে দূরে ফেলে দিল। এরপর বাকিটা ইতিহাস হয়ে গেল। আর এই ইতিহাসের মানে এখন সবাই কম বেশি বুঝে, বলতে হয় না। যখন ঘুম ভাঙলো তখন তাকিয়ে দেখি রিয়া আমার পাশে নেই। হয়তো রিয়া ওয়াশরুমে আছে, এজন্য আমি শুধু আছি। আর বলছি ও ওয়াশরুম থেকে বের হয়ে পরে গোসল করে নিবে। শুয়ে আছি অনেকক্ষণ হলো, কিন্তু রিয়া তো বের হচ্ছেই না। হঠাৎ নজর গেল আমার গাড়িতে। আব্বে সালা, 9টা তো বেজে গেল। তার মানে রিয়া আমাকে রেখেই আজকে অফিসে চলে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেলাম। সকাল সকাল গোসল করতে কার ভালো লাগে বলেন? কেন যে বিয়ে করতে গেছিলাম, বিয়ে না করলে তো আর সকাল সকাল গোসল করতে হতো না। যাক, এখন আর এসব বলে কি লাভ হবে। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হলাম। নিচে নেমে দেখি বুয়া খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, সাহেব, সবাই তো চলে গেছে, আজকে কি আপনি অফিসে যাবেন? বুয়ার কথা শুনে আমি বললাম, সকাল সকাল আমাকে কেউ আজকে ডাক দিল না যে? বুয়া বলল, আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু রিয়া ম্যাডাম বলল আপনি নাকি অনেক রাত হয়েছে, ঘুমিয়েছেন, এই জন্য আমাকে ডাকতে নিষিদ্ধ করেছে। আর এটাও বলেছে আজকে নাকি আপনার অফিসে যেতে হবে না। আমি যা চাইলাম তার থেকে বেশি পেয়ে যাচ্ছিলাম মনে হয়।
রিয়া যে আমাকে এতটা ভালোবাসে আমি এটা জানতাম না। যাক, ভালোই হয়েছে রিয়া চেঞ্জ হতে পেরেছে। বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বউ কাজ করবে, আমি বসে থাকবো, এটা তো আর হতে পারে না। আমার কাজ তো আমাকেই করতে হবে নাকি? কিছুক্ষণের ভেতর অফিসের সামনে চলে গেলাম। অফিসের ভেতর গিয়ে আমি আমার ডেস্কে বসে বললাম। ভাবি আর চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আজকে যে এত দেরি হয়েছে? আমি তো মনে করছিলাম আজকে আসবেন না। এমনটা কেন মনে হলো আপনার ভাবি? ম্যাডাম আজকে সকাল সকাল সবাইকে মিষ্টি খাইয়েছে, আর আপনাদের দাম্পত্য জীবন সুখে যাক এটাই দোয়া করি। এজন্য আপনার ম্যাডাম মিষ্টি বিতরণ করেছে? হুম। জানেন ভাবি, আমি রিয়াকে যতটা খারাপ মেয়ে মনে করেছিলাম, রিয়া তার থেকেও আরও বেশি ভালো। শুধু আমি ওকে বুঝতে পারি নাই। হুম, আমাদের ম্যাডাম যে কতটা ভালো এটা তো শুধু আমরাই জানি, তবে আপনি খুব ভালো একটা বউ পেয়েছেন। ভাবি, আমি একটু ওর সঙ্গে দেখা করে আসি, আপনি থাকেন। ভাবি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, লাদেন, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে একটা কথা বলবো? ভাবি বলেন। আমি বলি কি, তুমি বাড়ি থেকে ঘুরে আসো তোমার বউকে নিয়ে, একটু হলেও ভালো লাগবে। বাবা মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, বুঝলে? ধন্যবাদ ভাবি বলার জন্য, দেখি কি করা যায়। রিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভেতরে আসব? রিয়া আমার সামনের দিকে তাকিয়ে বলল, তোমাকে অফিসে আসতে কে বলেছে? হ্যাঁ, বলেছি না আজকে অফিসে আসা লাগবে না? আমি দরজা লাগিয়ে রিয়ার সামনে গিয়ে বসলাম। রিয়া কি যেন একটা ফাইল দেখছিল। ফাইল রেখে রিয়া এসে আমার কোলে বসে গেল আর আমার গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে দেখলে আমার এত ভালো লাগে কেন বলেন? আমাকে একটা কিস করবেন? আমাকে না বলে তো খুব অধিকার দেখাতে পারো, এখন এটাও করে নাও। রিয়া আমার কথা শুনে আমার গালে চুমু দিয়ে বলল, আমি দেখলাম আর কি। আমার সাহেব কি বলেন? আমি তোমাকে এমনভাবে ভালোবাসা দেখাবো, আমাদের ভালোবাসা কোনো কমতি থাকবে না। এই ভালোবাসার জন্য কত মানুষ কত কিছুই না করে। আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি ততদিন আমি আপনার আশেপাশে থাকবো। শুধু আমাকে একটু বুকের ভেতরে আগলে রাখবেন, তাহলেই হবে। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, পাগলি মেয়ে, তুমি ছাড়া আমার কেউ আছে বুঝি? এই এক জীবনে তুমি তো আমার সব কিছু। আমি তো জীবনে মরণে শুধু তোমারই চাই, আর কিছু লাগবে না আমার। রিয়া আমার শার্টের বোতাম খুলে বলল, মন চাইছে তোমাকে খুব আদর করতে। রিয়া বেবি এমন করে না, ঠিক আছে? এটা কিন্তু অফিস, বুঝলা? এখন যেটার জন্য এখানে আসলাম, শোনো আমি কি বলি। জি বলেন। আমি আমার বাবা মাকে দেখাতে চাই যে আমি আমার বউকে নিয়ে সুখে আছি। আমার সাথে তোমাকে দেখলে তোমার বাবা অনেক খুশি হবে। এজন্য আমি চিন্তা করলাম তুমি সব কিছু ম্যানেজারের হাতে বুঝিয়ে দাও কয়েকদিনের জন্য। আর রাধিকার আম্মু এখনও আসে নাই, এজন্য আমাদের সাথে যাবে, আর আমরা কিছুক্ষণ পরে রওনা দেব। আমার কথা শুনে রিয়া খুশি হয়ে আমার নাকে মুখে চুমু দিতে দিতে বলল, আমার কিউট বেবিটা, আমি তো এটাই চাইতাম সব সময়। আমি যে আজকে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আমিও চাইতাম তুমি এমন কিছু বলো। অনেক অনেক লাভ ইউ বেবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন তাড়াতাড়ি করেন যাতে বিকালে আমরা দেশের বাইরে চলে যেতে পারি। আমি রাধিকাকে নিয়ে বের হচ্ছি আর বাসায় গিয়ে সব কিছু রেডি করছি। তুমি সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসবে ম্যাডাম, ঠিক আছে? ওকে বেবি, ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরেই চলে আসব। আর রিয়া, সুমি আপুকে বলবে আমরা আসছি, শুধু আমার নামটা বলে বলবে যে আমি আমার স্বামী নিয়ে বাসায় আসছি আপু। আর কিছু বলতে হবে না, ঠিক আছে? এই, তুমি এত কথা বলো না তো। আগে বাসায় গিয়ে সব কিছু রেডি করো, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। জি ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। রিয়ার কেবিন থেকে বের হয়ে রাধিকার সামনে গিয়ে বললাম, রাধিকা, আজকে আমরা দেশের বাড়িতে যাব, আমাদের সাথে তুইও যাবি। এখন চল, আমাদের রেডি হতে হবে। না রে লাদেন, আমি যাব না, তুই যা, কেমন আমার এমনি ভালো লাগছে না। রাধিকার হাতটা টেনে বললাম, দেখ আন্টি বাসায় নেই, তোর একা একা থাকতে হবে না, আমার হাতেও সময় নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি তোরে অনুরোধ করে বলছি, প্লিজ চল। যাব কি? আরে চল তো। রাধিকাকে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি সব কিছু গোছগাছ করতে লাগলাম।
বিয়ে করেছি, এখন বউয়ের কাপড় আমাকেই ভাঁজ করতে হবে। আহ, কি কপাল আমার। এর মাঝে রিয়া চলে আসে। রিয়া এসে একটা শাড়ি আমার হাতে দিয়ে বলল, স্যার এটা এখন আমাকে পরিয়ে দেন। আমি তো শাড়ি পরাতে পারি না। আমি বলে দিব, আপনি পরিয়ে দেবেন। আমি রিয়ার কথা মতন শাড়ি পরিয়ে দিতে লাগলাম। যখন কুচি দিব তখন রিয়া আমার হাত থেকে কুচি নিয়ে বলল, স্যার এটা আপনাকে দিতে হবে না। দিব না কেন? আপনি বুঝবেন না। আপনার ছোঁয়া পেলে আমার ভেতরে আলাদা একটা ফিলিংস কাজ করে। আমি রিয়ার পেটের উপর কুচি দিতেই রিয়া চোখ বন্ধ করে ফেলল, আর রিয়া ধপ করে আমাকে নিচে ফেলে দিয়ে বলল, আরও 1 ঘন্টা লেট হবে দরকার পড়লে। এখন আপনি আমার ফিলিংস জাগিয়ে দিয়েছেন। রিয়াকে আটকে বললাম, এমন করতে নেই বাবুটা। আগে বাসায় যাই, তারপরে যা ইচ্ছে তাই করবে। এখন এসব করলে আমাদের দেরি হয়ে যাবে। রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, বাবু আমরা আমাদের গাড়ি নিয়ে যাব। আমি ট্রেন দিয়ে যেতে পারি না। তুমি রাগ করবে দেখে এতক্ষণ এসব বলি নাই, কিন্তু এখন বলেই দিলাম। এজন্য এত ভয় পাওয়ার লাগে পাগলি মেয়ে? ট্রেন দিয়ে যেতে পারো না বলবে না আমাকে? ঠিক আছে, এখন চলো, আমরা গাড়ি দিয়ে যাব। তুমি এত ভালো কেন বলো তো? আমি যা বলবো তাই কি তোমাকে শুনতে হবে? আমাকে বকা দিতে পারো না তুমি? যাকে এত ভালোবাসি তাকেই যদি আমি বকা দিই আর সে যদি কান্না করে, তখন তোমার চোখের পানি বুঝি সহ্য করতে পারবো? আমার লক্ষ্মী শোনা বাবুটা, এখন চলো। রিয়াকে ছেড়ে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। রাধিকা আমার পিছন পিছন আসছে। সেদিনের মতন আমরা পিছনে বসলাম আর রাধিকা সামনে। গাড়িতে বসার পর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রাধিকা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ওর ঘুম ভাঙল আমাদের গ্রামের ভাঙা রাস্তার ঝাঁকুনিতে। রিয়া ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে বলল, বেবি আমরা কি এসেছি? আমি শুধু বললাম, এই তো, আর কিছুক্ষণ। রিয়া আমার হাত চেপে ধরে বলল, সবাই তো আমাদের মেনে নিবে নাকি? কী সব কথা বলো না তুমি? আমরা কি পালিয়ে বিয়ে করেছি যে আমাদের মেনে নিবে না? আমরা তো আমাদের পরিবারের সম্মতিতে বিয়ে করেছি, নাকি? মেনে না নেওয়ার কি আছে? রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, মেনে নিলেই হবে আমাদের, আর কিছু লাগবে না। আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে গেলাম। উঠানে বাবা কি যেন কাজ করছে, আর হঠাৎ করে বাবা গাড়ি দেখে দাঁড়িয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে বললাম, বাবা ভালো আছেন? বাবা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই আসবি। তোরে দেখে কতটা খুশি হয়েছি বলার বাইরে। অনেক অনেক ভালো লাগছে আমার। আম্মু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আম্মু কান্না করতে করতে বলল, বাবা তুই আসবি বলে আমি প্রতিদিন পথ পানে তাকিয়ে থাকি, কিন্তু তোর আসার খবর নাই। আজকে এই মায়ের কথা মনে হলো তোর? এত রাগ কেন বল তোর? আম্মু কাজ ছিল তো, এজন্য আসতে পারি নাই। আমাদের বাড়িওয়ালার মেয়েকে নিয়ে এসেছি। কই রাধিকা, বের হ। রাধিকা আমার কথা শুনে গাড়ি থেকে বের হলো। বাবা মায়ের সাথে ওকে পরিচয় করিয়ে দিলাম। সবার শেষে বললাম, বাবা আপনাদের জন্য আমি একটা কিছু নিয়ে এসেছি, তবে আর যাই করেন ওকে বকা দিবেন না। কই রিয়া, গাড়ি থেকে বের হও। রিয়া আমার কথা শুনে গাড়ি থেকে বের হয়ে আমার পাশে এসে আমার হাত ধরল। আমি বললাম, যাও বাবা আমাকে সালাম করো। আমার কথা মতন রিয়া তাই করলো। আব্বু শুধু বলল, কিন্তু তোরা তো। বাবা, রিয়া ওর সব ভুল বুঝতে পেরেছে। ও খুব কান্না করেছে আমাকে পাওয়ার জন্য। আপনারা আমাদের বিয়ে করিয়ে দিয়েছেন, আপনাদের মান সম্মান কি আমি নষ্ট করতে পারি? ও খুব ভয়ে আছে যে আমার সাথে এত কিছু হওয়ার পরে আপনি কি ওকে মেনে নেবেন? আম্মু আর যাই করো ওকে বকা দিও না, ও খুব ভালো মেয়ে, আর ও ওর ভুল বুঝতে পেরেছে। এখন আমরা খুব ভালো আছি আম্মু। আম্মু এসে রিয়ার মাথায় হাত দিয়ে বলল, তোরা যদি ভালো থাকিস আমরা মেনে নিব না কেন? আসমা ভেতরে চল। যাক ভালোই হলো, কেউ কিছু বলল না আমাদের। বাবা আমাকে বলল, তোর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসি, কি বলিস? তাহলে তো ভালোই হয় বাবা। আর রিয়ার বাবাকে বুঝি নিয়ে আসবে? দেখছো তো কি শর্ত দিয়েছিল। আচ্ছা তোর বলতে হবে না। আমি আমার রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে বাসা থেকে বের হয়ে রাফির সাথে দেখা করলাম। ওর সাথে আগে কত আড্ডা দিয়েছি, খুব মনে পড়ে আগের দিনগুলো। তবে আমার পুরনো গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ে। হয়তো মাহির সাথে আমার বিয়ে হবে না, এজন্যই এমন হয়েছে। তবে মাহিকে আমি না করার পরে ও
ও আমাকে আর কলও দেয়নি। হয়তো সংসার নিয়ে খুব বিজি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাতে বাসায় গেলাম। গিয়ে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমার শ্বশুর শাশুড় এসেছে দেখি, যাক ভালোই হলো। ওরা মিলে গেছে, এটাই ভালো। আর আমি তো এটাই চাইতাম। শ্বশুর শাশুড়িকে সালাম করে সবার সামনে বসে আমিও আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। এর জন্য রাতে খাবার খেয়ে ঘুমিয়ে আমি আমার রুমে চলে গেলাম। আমার পিছন পিছন রিয়া এসে দরজা বন্ধ করে দিল। রিয়া এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা খুব ভালো একটা কাজ করেছে, তোমার মতো ভালো একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমি যে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। তুমি আজকে আমার জন্য যা করলে না, জানো আমি কতটা খুশি হয়েছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি আমার কাছে কি চাও? রিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় গেলাম আর বললাম, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু বাবা ডাকটাই শুনতে চাই। এটাই আমার জীবনের সবচেয়ে বড় একটা ইচ্ছা। রিয়া আমার বুকের উপর শুয়ে বলল, জি সাহেব, আপনার কথা আমি রাখবো। আপনি তো আমার একমাত্র হাজব্যান্ড। আচ্ছা রিয়া, আমাদের প্রথম তো মেয়ে বেবি হবে। বেবির কথা ছাড়ো তো, সে পরে দেখা যাবে। আর রাতে রুমে আসার পর শার্ট গেঞ্জি কিছুই পরবে না। তোমার শরীরের উপর মাথা রাখতে আমার কতটা ভালো লাগে তুমি জানো না? আপনি যে কি করতে চান আমি তো ভালো করেই জানি। আপনার মতলব যে কোথায় এটা আমি জানি। রিয়া আমার লুঙ্গি টান দিয়ে বলল, জানেন তো কথা বলেন কেন? লাইন বন্ধ করে দিলাম। রিয়া আর কিছু না বলে লাইট বন্ধ করে দিল। পরে আর কি, বাকিটা ইতিহাস। মাঝরাতে রিয়া আমাকে ডেকে বলল, এই উঠেন তো, আজকে আমরা সবাইকে সারপ্রাইজ দেব। আমি ঘুম ঘুম চোখে রিয়াকে জড়িয়ে ধরে বললাম, হেই, তোমার কি মাথাটা আজকে গেছে? হ্যাঁ, এই মাঝরাতে ডেকে তোলার কি কোনো মতলব আছে? বাবু, আমার না অনেক ইচ্ছা সবাইকে একদিন রান্না করে খাওয়াবো। আর আজকে আমাদের ফ্যামিলির সবাই আছে। আমাকে সাহায্য করবে না তুমি বলো? তাই বলে এত রাত্রে? একটু সকাল হোক। আরে কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি উঠো বলছি। কি আর করব, বউ আবদার করছে যেহেতু উঠতে তো হবেই। গোসল করা শেষ করেই রিয়া আমাকে টেনে কিচেন রুমে নিয়ে গেল। আজকে ও নাকি সবাইকে নাস্তা করে খাওয়াবে। জীবনে যেই মেয়ে কোনোদিন রান্নাবান্না করে নাই, সেই মেয়ে নাকি নাস্তা করে খাওয়াবে। সকালের আলো জানলা দিয়ে একটু একটু করে পড়ছে। রিয়া আমাকে বলল, আপনি বলেন কিভাবে কি করতে হবে, আমি তাই করি। আমি তো রান্না করতে পারি না, দাঁড়াও আম্মুকে ডেকে নিয়ে আসি। আজকে 3 জন মিলে রান্না করব। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, তাড়াতাড়ি যান। আম্মুর রুমের সামনে গিয়ে আম্মুকে ডেকে তুললাম। আম্মু রুম থেকে বের হয়ে বলল, সকাল সকাল আবার আমাকে ডেকে তুললি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মু, রিয়া বায়না ধরেছে আজকে সবাইকে নাস্তা করে খাওয়াবে, কিন্তু ও রান্না করতে পারে না। এখন আমাকে প্যারা দিচ্ছে। কিছু একটা করো না আম্মু, ও তো কিচ্ছু পারে না। আগে জ্বালাতি তুই, এখন তোর বউ। কপালে আর শান্তি হবে না আমার। চল দেখি কি করে। তুই গিয়ে ঘুমা যা, আমি দেখছি। আরে আম্মু, এখন আর ঘুম আসছে না, চলো তো। আম্মুকে কিচেন রুমে নিয়ে গেলাম। আম্মু সব কিছু দেখিয়ে দিচ্ছে আর রিয়া রান্না করছে। আমি দেখতে পাচ্ছি ওর 12টা বেজে যাচ্ছে। সব সময় বুয়া রান্না করতো, ও তো আগুনের কাছে যায়নি, এজন্যই এমন অবস্থা হয়েছে আর কি। আমি জানি রিয়া এসব কখনো সহ্য করবে না, শুধু আমাকে ভালোবেসে এসব করছে। সত্যি ও খুব ভালো মেয়ে। হঠাৎ করে রাধিকা কিচেন রুমে ঢুকে বলল, বাহ বাহ, খুব ভালো পরিবেশ তো। আজকে দেখি রিয়া ম্যাডাম রান্না করছে, খুব ভালো লাগছে দেখে। আন্টি, আমাকে কিছু শেখান, শুধু নিজের ছেলের বউকে শেখালে হবে? আম্মু হাসি দিয়ে বলল, তোমাকে না করছি আমি। লাদেন তুই রুমে যা। আম্মুর কথা শুনে আমি রুমে চলে গেলাম। বসে বসে মোবাইল চাপাচাপি করছি। কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। ওর পুরো শরীর ঘেমে ভিজে গেছে। রিয়া এসে বলল, খুব কষ্ট হয়েছে, তবে সবার জন্য নাস্তা তৈরি করতে পারছি, এটা ভেবে ভালো লাগে। রিয়ার কপালে ঘাম মুছে দিয়ে বললাম, যেই মেয়ে ঘামের গন্ধ সহ্য করতে পারতো না, আজকে সেই মেয়ে ঘামে ভিজে রান্না করছে। সত্যি রিয়া, আমি যে আজকে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। তুমি যে খুব ভালো বউ হবে এটা আমি জানি। আমি তো তোমার মতো একটা বউ চাইতাম। সত্যি আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। রিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, আপনার মন মতো হতে পারলেই হবে, আমার আর কিছু লাগবে না।
এখন আবার গোসল করে সবাইকে নাস্তা দিতে হবে। আমি গোসল করে আসি, ঠিক আছে? ওকে ম্যাডাম, তাড়াতাড়ি যান। রিয়া গোসল করে এসে সবাইকে বলল টেবিলে বসার জন্য। আম্মুকে বলল, আপনি বসেন, এখন আমি একা একাই কাজ করব। আম্মু বলল, আরে না, চল দুইজন মিলে করি, কিছু হবে না। আম্মু আর রিয়া মিলে আমাদের সবাইকে নাস্তা দিতে লাগলো। রিয়ার রান্না করা খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করলো। বলতে হবে না বউটা কার। দেখতে দেখতে আজকে 2 বছর চলে গেছে। এখন আমাদের একটা কিউট মেয়েও আছে। ওর নাম ওর আম্মুর সাথে মিল করে রাখা হয়েছে। আর আমার আপুর বিয়ে হয়ে গেছে। আপু 8 মাসের প্রেগনেন্ট। রাধিকার বিয়ে হয়েছে আবিরের সাথে। সব মিলিয়ে ভালোই দিন কাটছে আমাদের। আজকে অফিসে বসে কাজ করছি, এর মাঝেই রিয়া এসে বলল, তোমার মেয়ে নাকি পাশের বাসার ছেলেকে চড় দিয়েছে, চলো তো গিয়ে দেখি। বাসায় গিয়ে দেখি সত্যি দিয়া পাশের বাসার ছেলেটাকে চড় দিয়েছে। তখন জিজ্ঞেস করলাম, কেন এমন করেছো মা? তখন আমার মেয়ে বলল, ও আমার সাথে খেলতে আসে না কেন, এই জন্য চট দিয়েছি। মনে মনে বললাম, আমার মেয়ে তো ওর মেয়ের থেকেও বেশি ডেঞ্জারাস হবে মনে হচ্ছে। রাতে দিয়া ঘুমানোর পর রিয়াকে টেনে কাছে নিয়ে এসে বললাম, আমার আরেকটা ছেলে লাগবে। রিয়া বলল, এখন এসব হবে না, আরো কয়েকটা দিন যাক পর। হবে না মানে? 100 বার হবে। এই আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। আরে ও জানে ওর একটা ভাই লাগবে, এই জন্যই ওর ঘুম এখন আর ভাঙবে না। রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, তার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। সবার কাছ থেকে মানে? আরে তোমার পাঠকদের কাছ থেকে। ও হ্যাঁ, ভুলেই তো গেছি। এই আপনারা সবাই ঘুমান, ঠিক আছে? আর আমরা ফুটবলের ম্যাচ খেলি। আপনি ছোট মানুষ, ফুটবলের ম্যাচ কি এটা আপনি বুঝবেন না। আগে বড় হন, পরে বুঝবেন, কেমন? লাদেন আর রিয়ার জীবনে যেন আর কোনো দুঃখ কষ্ট না আসে, এই দোয়াই করবেন। আর গল্প বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।